আমরা কিভাবে আমাদের ভিডিও এডিটিং এর যাত্রা যেটা শুরু করতে পারি। যারা শিখতেছে তাদের ভিতরে অ্যাকচুয়ালি দুর্বলতাটা কোথায়? আমাদের যেটা প্রবলেম, আমাদের মাইন্ডসেট নিয়ে প্রবলেম। বাঙালিদের বা মানুষের যেটা অভ্যাস আর কি, যে শুধু এক্সকিউজ দেওয়া, মূলত ফোকাস রাখে টাকাতে। না, ফার্স্ট কাজ ছিল 100 টাকার। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট অ্যান্ড ধন্যবাদ যে আমাদেরকে একটা টাইম দিয়েছেন, বিকজ টাইম অ্যাজ এ এডিটর টাইম পাওয়া খুবই কষ্ট হয়। কারণ আপনি একটা ক্লায়েন্টের কাজে স্টার্ট করলে আই থিঙ্ক তখন এমন একটা প্যারা চলে যে কাউকে টাইম দিতেই মন চায় না, লাইক ফ্যামিলিকেই দিতে মন চায় না, যেটা আমার ক্ষেত্রে এরকম হয় মাঝে মধ্যে, যে তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে আবার যদি কারেন্টে প্রবলেম করে আরো প্যারা খাবো। সো এর জন্য ধন্যবাদ ভাইয়া টাইম দেওয়ার জন্য। অ্যান্ড ফার্স্ট খালি জাস্ট একটা ছোট্ট করে আপনার একটা ইন্ট্রো বলে দেন যে অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন অ্যান্ড মানে আপনার বিষয় জাস্ট। হে এভরিওয়ান, আমি জিয়াদ আহমেদ। গত 3.5 বছর যাবত অ্যাজ এ ভিডিও এডিটর এবং মোশন ডিজাইনার হিসেবে কাজ করছি। মার্কেট প্লেসে না, লোকাল মার্কেট প্লেসে বিটুবি সার্ভিস দিয়ে যাচ্ছি, মানে বিজনেস টু বিজনেস, মানে প্রতিটা ই কমার্স বিজনেসম্যানদের তাদের কন্টেন্ট রেডি করে দিচ্ছি এবং তাদের কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্টের জন্য সবসময় কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন মার্কেট প্লেসে খুব ভালোভাবে আল্লাহ তাআলা একটা তৌফিক দিয়েছেন যে সবার সাথে কাজ করার। আচ্ছা ভাইয়া, থ্যাঙ্কস, ধন্যবাদ ই দেওয়ার জন্য। সো অ্যাকচুয়ালি জিয়াদ ভাইয়া সাথে যেভাবে অ্যাকচুয়ালি আমাদের পডকাস্টটা আজকে স্টার্ট হলো কিভাবে একটু যদি আমরা সবাইকে বলছি, সেটা হলো যে আমাকে একজন অ্যাকচুয়ালি কমেন্ট মেসেজ দুইটাই করছিল, দেয়া বলছিল যে ভাইয়া আমি তো দেখতেছি বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ডে ভিডিও এডিটিং খুব ভালো বুম করতেছে, আমিও শিখতে চাই। সো অ্যাকচুয়ালি আপনি এমন কাউকে আনেন যার এক্সপিরিয়েন্স আছে, ভাই আমাদেরকে একটু ভালো একটা রোড ম্যাপ দিতে পারবে, ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবে। তো সেখান থেকে আজকে অ্যাকচুয়ালি আমরা জিয়াদ ভাইকে ইনভাইট করছি, কারণ উনি তো অলরেডি বলছে ওনার 3 বছর এক্সপিরিয়েন্স অলরেডি আছে, যেটা আমাদের সবাইকে হেল্প করবে। লাইক আমরা যদি যারা ভিডিও এডিটিং শিখবো বা অলরেডি শিখে আসি, কারণ একটা প্রবলেম হলো ক্রিয়েটিভ ওয়ার্কে ভাই শেখা শেষ নয়, যেটা আমি মনে করি। এটা সব সময় লাইক সবাই বলে যে একটা কোড আছে না, যে আকাশের কোনো শেষ নাই। তো ক্রিয়েটিভ ওয়ার্ক হচ্ছে এরকম, সেখান থেকে আজকে জিয়াদ ভাইকে আমাদের সাথে আনা, অ্যান্ড উই হোপ যে আজকে আমরা ভালো একটা জিনিস কোয়ালিটি একটা শেয়ার করবো যেটা সবারই কাজে রাখবে। সো ফার্স্ট অফ অল হলো ভাইয়া, আপনার এডিটিং জার্নি স্টার্ট হইলো কিভাবে? লাইক হুটহাট করে তো আসা হয় না, অবশ্যই কোনোভাবে হইলো। সো এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আমার এডিটিং জার্নি শুরু করাটা খুব মজার একটা বিষয়। আহ, আমার ধরেন আমি একবার আমার নানু বাড়িতে গিয়েছি, তো নানু বাড়িতে থেকে আসার পরে আপনার আমার চাচাতো ভাই ফ্রেন্ডরা বসে প্ল্যান করতেছে ইউটিউবে তারা ভিডিও বানাবে এক্সপেরিমেন্টাল। সো সবাই সবার এক একটা পদবি, মানে কেউ সিনেমাটোগ্রাফার, কেউ ভিডিও এডিট করবে, কেউ এক একজন এক এক রকম নেয়, মানে পদ বেছে নেয়। আচ্ছা তো আমি পরে আসছি, তো আমার কোনো পদ নাই। তো তখন বলে যে জিহাদ তুই তাহলে ভিডিও এডিটটা শিখে আমাদেরকে সাপোর্ট দে। ঠিক আছে, আমি মোবাইল, তখন আবার আমরা মোবাইল দিয়ে সব করতাম। একজন মোবাইল দিয়ে একজন ভিডিও এডিট করতো, একজন শুট করতো, যার মোবাইলটা ভালো তার মোবাইল দিয়ে শুট করতো, আমার মোবাইল দিয়ে টুকটাক এডিট চলে যেত। তো তখন কাইন মাস্টার দিয়ে আর কি শুরু করি। তো কাইন মাস্টার দিয়ে শুরু করার পর 2022 সাল পর্যন্ত, মানে 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাস্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমি ভিডিও এডিট করে গিয়েছি। তো আমার চাচাতো ভাই তখন সে এক্সপেরিমেন্টাল মানে কাজটা, যে ইউটিউবিংটা, এটা ছেড়ে দেয়। তো ইউটিউবের জার্নি সবাই যার যার মতো সরে যায়। আমি একমাত্র ধরেছিলাম যে আমি ইউটিউবে কিছু করে দেখাবো। তো ইউটিউবে ভিডিও এডিট করতে থাকি। একটা ভিডিও বানাইছিলাম, ওইটা হলো 2022 সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে। তো মোবাইল দিয়ে এডিট করছি, আলহামদুলিল্লাহ ওইটাতে ভালো পরিমাণ রেসপন্স আসে। তো আমার চাচাতো ভাই বলে যে এই ভিডিওগুলো তো ভালো এডিট করতেছিস, তো তোর ভিডিও এডিট গুলা খুব সুন্দর হয়, তো তুই বিভিন্ন গ্রুপে ট্রাই করে দেখতে পারিস যে মানুষের এডিটিং সার্ভিসের প্রয়োজন হয়। আমি জানতাম না যে আসলে এডিটিং সার্ভিস সেল করে ইনকামও করা যায়। মানে তো সে অ্যাকচুয়ালি আমাকে আপনার বলে কোনো যে আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি হ্যাঁ এডিটিংটাও মনিটাইজ করা যায় নরমালি সার্ভিসের ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমি জাস্ট জানতাম যে ভিডিও এডিট করব, ইউটিউবে দিব, ইউটিউব থেকে আমাকে ডলার দিবে, এতটুকু হুম আমি জানতাম। তখন আমার চাচাতো ভাই পরিচয় করে দেয় ফেসবুক গ্রুপ সম্পর্কে। আমি আগে জাস্ট জানতাম ফেসবুকে ছবি পোস্ট করব, মানুষের ভিডিওতে লাইক দেবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এতটুকুই। পরে আমার চাচাতো ভাই বলে বিভিন্ন গ্রুপে নিজের ভিডিওগুলো শেয়ার করলে তারা তাদের সার্ভিস লাগলে তারা টাকা দিয়ে মানে ভিডিও এডিট করায় নেয়। ঠিক আছে, আমি আমার ভিডিওগুলো পোস্ট করতে শুরু করি। দেন একটা ভাই প্রথম মাসে আমাকে হায়ার করে, সেটা ছিল 7,000 টাকার কাজ 1 মাসের জন্য। মানে এটা ফার্স্ট এটা আপনার? অ্যামাউন্টটা,
হ্যাঁ, ফার্স্ট কাজ। আচ্ছা না, ফার্স্ট কাজ ছিল 100 টাকা দিয়ে ফার্স্ট কাজ করছিলাম, এটা মিস গেছে। ওকে ওকে তার পরবর্তী কাজ ছিল হলো আমার 7,000 টাকার। এরপরের কাজ ছিল পার প্রজেক্টের জন্য 500 টাকা করে দিত। সো এভাবে আমি 2 মাস কাজ করছি, জাস্ট ওই একটা প্রজেক্ট আমাকে 2 মাসের মধ্যে প্রায় 50,000 টাকার মতো প্রায় ইনকামের মানে ব্যবস্থা করে দেয়। ওকে এরপরে আমার ওকে লাইফটা চেঞ্জ হয়ে যায় এবং এরপরে ওই 2018 সাল থেকে তো শুরু করছি, বাট প্রপার ভাবে শুরু করছি 2022 সাল থেকে। মানে 22 সালের পরে এসে আমার পিসি কেনা, মানে ধরেন ধরতে গেলে 3.5 বছর 3 বছর যাবত একদম প্রপার ভাবে কাজ করতেছি এই ভিডিও এডিটিং এর জগতে। শুরুতে আহ ওইভাবে মানে একটু স্ট্রাগল হয়েছে যেহেতু মধ্যবিত্ত পরিবারে ছিলাম, বাট এখন আলহামদুলিল্লাহ চলতেছে। না না তো এইটা ঠিক এইটা ঠিক জি, স্টার্ট করাটা কঠিন, বাট একবার যখন মানুষ স্টার্ট করবে না এই যে কোনো জার্নি, ভিডিও এডিটিং হোক বা যে কোনো জার্নি, অটোমেটিক তখন অটোমেশনে আল্লাহ তাআলা অটোমেটিক তাকে নিয়ে যাবে। জাস্ট আল্লাহ তাআলা মানে চাই যে স্টেপ নেওয়া, এক হাত আগাইলে পরে আল্লাহ তাআলা তখন অটোমেটিক কি তাকে আগায়, আরো 10 হাত আগায় আগায় দেয়। এই আর কি। না না এই ভাইয়ার কথা ঠিক আছে, জিয়াদ ভাই যে কথা এটা ঠিক আছে। সো আমি এটা শুনছিলাম লাইক যখন আমরা জামাতে যাই লাইক 3 দিন বা মসজিদে আমাদেরকে, তখন আমাদের মদিন সাহেব মনে হয় বলছিল যে উপরওয়ালা বলতে গেলে মহান আল্লাহ তাআলা উনি বলে যে বান্দা তুমি চাই করো, তুমি চাও, তুমি না চাইলে আমি রাগ করি, তুমি চাও, তুমি চেষ্টা করো, তুমি 1 পাও হাগাও, আমি তোমার জন্য 5 পাও আগে রেডি থাকবো, তুমি খালি স্টার্ট করে দাও। সো জিয়াদ ভাই যেটা বললো যে আপনি শুরু করেন বাকিটা অটোমেটিক হয়ে যাবে। অ্যান্ড এটা এটা আমি শিওর, কারণ অ্যাজ আমরা যখন ভিডিও এডিটিং যখন আমি স্টার্ট করছি, আই থিঙ্ক আমার পিসি কিনছি করোনার আগে। অ্যান্ড আমার পিসি যে পিসি ছিল ওই পিসিতে পসিবলই না এডিট করা, আমার ফ্রেন্ডরাও বলছিল। বাট তারপর আমি ট্রাই করতে করতে একসময় দেখা যায় কি এখন পিসি, ল্যাপটপ, দেন সমস্ত টুলসের ব্যবস্থা হয়ে যায় এক সময়। বাট আপনাকে স্টার্টটা করতে হবে আগে, যেটা জিয়াদ ভাই বললো, অবশ্যই স্টার্টটা হ্যাঁ, করেন এন্ড বাকিটা ইনশাল্লাহ অটোমেটিক হয়ে যাবে, এটা ট্রু, যদি আমি ট্রাই করতে পারি। এই আমি 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 একটা এখানে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আমাকে ইনবক্স করে, ভাইয়া আমি তো ভিডিও এডিটিং শিখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া আমার তো পিসি আছে, বাট পিসিতে র্যাম কম, তো পিসিতে সিপিইউ অত ভালো না, কোরাই 5 র্যাম 8 জিবি। বলি ভাই এটা দিয়ে শুরু করা যায়, কয় ভাই আমার তো জিপিইউ নাই। বললাম ভাই ঠিক শুরু করা যায়, কিন্তু মানুষের ভিতর মানে আমাদের বর্তমান যে ভাইয়েরা আছে হুম মানে হুম আমার হুম। এজ বা আমার আহ, বড় যারা আছে বা আমার থেকে জুনিয়র যারা আছে আমরা বা জেনজি সিনিয়র যাদেরকে বা বলি, মানে আমরা হ্যাঁ জেনজিরা। জেনজি, এদের মধ্যে খুব বেশি মানে ক্যারিয়ার নিয়ে ভয় কাজ করে আমি পারবো কিনা। রিসেন্ট কালকের একটা ঘটনা, আমাকে এক ভাই নক দিছে, ভাই আমি ভিডিও এডিটিং শিখবো, ঠিক আছে। পরে বললাম যে পরে বলতেছে ভাই আমি তো পরিবারের থেকে টাকা নিয়ে পিসি বানাইছি, শুরুতে আমি গ্রাফিক্স ডিজাইন শিখছি, এরপরে আমার ওইটাতে মন বসে নাই, আমি ভিডিও এডিটিং শিখতে আসছি। তো এটা যদি মন না বসে তখন অন্য কিছু ট্রাই করব। তো তার শুরুতেই মানে তার মনের মধ্যে একটা ইয়া নাই, ইন্সপিরেশন বা জেদ নাই যে আমি এটা করে দেখাবো। আমার আমার যেটা আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে আমাকে যদি কেউ বলে বা আমি যদি বলি এটা আমি করব, আমি যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতেছে আমি এটা করে তারপরে আমি থামবো। কিন্তু ওই ছেলেটার মানে আমাদের ভাইদের কিছু কিছু মানুষের একটা সমস্যা দেখি, যারা তারা শুধু ভয় পায়। এবং সে আমাকে বলতেছে ভাই আমি গত 6 মাস পিসি কিনছি, আমার পরিবারকে কিছু করে দেখাতে পারি না, শুধু শুধু খোঁখোটা দেয়। এবং মেইন যে টপিকটা কথা বলার জন্য আমি বলতেছি যে মানুষ জাস্ট অপেক্ষা করে কখন আমার কাছে অপরচুনিটি আসবে। লাইক আমার মত আমার একটা ঘটনা, যে আমি হুম হুম যখন ওই যে বললাম ইউটিউবিং, আমি মোবাইল ছিল তখন আমি মোবাইল ইউটিউবিং করব, বলতাম ইস আমার যদি একটা পিসি থাকতো। এখন আলহামদুলিল্লাহ হাই কনফিগারে পিসি আছে। তো এরপর আমি বলতাম ইস আমার মোবাইলে ক্যামেরা ভালো না, একটা ভালো ক্যামেরা হলে ভালো হতো। এখন 1 লাখ টাকা দামের ক্যামেরা কিনছি, এখন ভাই ভালো লাগে না, মানে মনে করি যে ইস ভালো লাগতেছে না। আমি যদি আমার কাছে যে এডিটর থাকতো, আমি এডিটরকে প্রতি মাসে শুধু এই কাজের জন্য রাখতাম, তাকে দিয়ে কাজ করাতাম, তাকে দিয়ে স্ক্রিপ্ট বানাতাম, মানে সবকিছু আমি মানুষ দিয়ে করাইলে আমার তখন ভালো হতো। মানে আমাদের মানে বাঙালিদের বা মানুষের যেটা অভ্যাস আর কি, যে হুম হুম। শুধু এক্সকিউজ দেওয়া, আমি নিজেও এক্সকিউজ দিই, প্রচুর এক্সকিউজ দিই। তো এই এক্সকিউজ দেওয়ার যদি মাইন্ডসেটটা চলে যায়, মানে নিজের ব্রেনকে যদি বোঝাতে পারে যে আমি পারবো, আমি করে দেখাবো, শুরু করব এবং শেষ করে ছাড়বো, এটা শেষ দেখে ছাড়বো, এরকম যদি মাইন্ডসেট রাখি, তাহলে অবশ্যই ভিডিও এডিটিং না যে কোনো জার্নি ইনশাল্লাহ শুরু করা সম্ভব। না না এটাও আমরা তো ঠিক। বেশি বলে ফেলছি। না 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 সমস্যা না, কারণ অবশ্যই, কারণ আপনি এখন যেটা শেয়ার করুন এটা আমাদের অনেক ভাই ব্রাদার আছে যাদেরকে হেল্প করবে। সো আমরা একটু ডিপেও কথা বললে, কারণ আমি রিসেন্টলি আমি অনেক পডকাস্ট কনজিউম করি, এটা আমাদের রিলেটেড না, তারপর আমি বলি। সো রিসেন্টলি একটা পডকাস্টে
বলছে যে বর্তমানে পডকাস্টের প্রবলেম হলো ওনারা অ্যাকচুয়ালি সারফেসে কথা বলে, ডিপে যায় না। যেগুলো আপনি বলে আপনার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স কিন্তু এগুলো কিন্তু নর্মালি যে কেউ জানবে না। সবাই খালি উপরেরটা দেবে, ও জিয়াদ ভাই তো ভালো পিসি কিনছে, ভালো ক্যামেরা কিনছে, ভালো পজিশনে আছে, উনি মেন্টর হিসেবে কাজ করতেছে, ওনার অনেক স্টুডেন্ট আছে, ওনার পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করে গেছে। কিন্তু ভাই কেউ জিজ্ঞাসা করবে না যে ঠিক আছে জিয়াদ ভাই আপনি কি এত বড় হয়েছেন, এইটা নিয়ে আমার প্রশ্ন। আমার প্রশ্ন হইলো আমি কিভাবে আপনার মতো কিছুর উপরে যাইতে পারি, কেউ এটা জিজ্ঞাসা করে না। সবাই জিজ্ঞাসা করবে খালি যেটা আপনি বললেন। আমাদের মানে আমাদের মানুষগত একটা অভ্যাস আছে, সেটা হলো আমরা সবসময় চিন্তা করি যে তার এত সুযোগ সুবিধা আছে, আমার তো নাই। জাস্ট এই একটা কথা বলে আমরা এক্সকিউজ দিই যে ওর ওই ভাইয়ের এত এত সুযোগ সুবিধা আছে, আমার নাই। কিন্তু আমরা মনে করি না যে আমার কাছে যা আছে এটা দিয়েও করা সম্ভব। আমার কাছে যা আছে, আমি কিন্তু মোবাইল দিয়ে 50,000 টাকা কামায়ে এরপর পিসি তে শিফট করছি। আমি কিন্তু ওই শুরুতে পিসি দিয়ে শুরু করিনি। ইন কেস এখনো যদি কেউ চেষ্টা করে, মানে ট্রাই করে, এখনো মোবাইল দিয়ে, এখন তো এআই এর যুগ, মোবাইল দিয়ে ভাই আমাকে যদি কেউ বলে ভাই আপনার কাছে কিচ্ছু নাই, পিসি নাই, মাইক্রোফোন নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, জাস্ট আপনাকে একটা 10,000 টাকা দামের মোবাইল হাতে ধরে দেবো, আপনি এটাতে কিছু করে দেখান, ভাই আমি এই মোবাইল দিয়ে কিছু করে দেখাবো ইনশাল্লাহ। কারণ কি, এখন এআই এর যুগ, আমি যদি চাই মোবাইল দিয়ে সবকিছু করা সম্ভব। এখন অনেক ভাই চিন্তা করতে পারে, ভাই এই পডকাস্ট দেখার পর ভাই চিন্তা করতে পারে আমার কাছে তো পিসি নাই, জিহাদ ভাইয়ের কাছে পিসি আছে। ভাই মোবাইল দিয়ে আপনি এআই শিখতে পারবেন, এআই দিয়ে আপনি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা কামাইতে পারবেন। ভাই আমাদের জাস্ট যে প্রবলেমটা, মানে আমি পডকাস্টে যেটা আর কি বলতে চাই, যে আমার নিজের মধ্যে এই প্রবলেমটা, জাস্ট এক্সকিউজ দিই যে আমার নাই, আমি পারবো না। আমাদের ব্রেইনে ওই যে একটা এক্সপেরিমেন্ট আছে ভাইয়া, যেটা হলো ওই দুইটা পানির জারকে দুই সাইডে রেখে একটাকে ভালো বলে, আর মানে পানির মধ্যে চাল রেখে একটাকে বলে তুমি ভালো, আরেকটাকে বলে তুমি খারাপ। তো যেটাকে খারাপ বলে সেই চালের পানিটা কালো হয়ে যায়, চালটা কালো হয়ে যায়। আর যেটাকে ভালো বলে সেটা কি, সেটা তেমন ভালোই রয়ে যায়। তো এটার কারণ হচ্ছে পানির মধ্যে যে কোনো জিনিস, যে জিনিসটা থাকে ওইটা পানি বিক্রিয়া ঘটে। এটা সায়েন্সের একটা এক্সপেরিমেন্ট, যে খারাপ যদি বলা হয় খারাপই সেটা বিক্রিয়া করে। অ্যাজ এক্সাম্পল, আমাদের ব্রেইনে পানি, মানে অনেকাংশে পানি আছে। তো আমরা যদি আমাদের নিজেদেরকে বলি যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের যে এক্সপেরিমেন্ট অনুযায়ী, যে আমাদের ব্রেন ধরে নিল আমার দ্বারা সম্ভব না, আমি খারাপ। So, আমি যদি নিজেকে বলি যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করেই দেখাবো, আমার কাছে মোবাইল না তো কি হয়েছে, আমি কষ্ট করে পরিশ্রম করে মোবাইল কিনে, মোবাইল দিয়ে আমি এআই শিখতে শুরু করবো। আমার কাছে কোর্স কেনার টাকা নেই। ভাই অনেকে বলে আমার কাছে কোর্স কেনার টাকা নেই, কি ভাই কোর্স কেনার দরকার কি, আপনি ইউটিউব দেখে শিখতে হ্যাঁ, পারবেন, আপনি ইউটিউবে শুরু কিন্তু করেন ভাই। অনেক, এক্স্যাক্টলি ভাইয়ের কথা রাইট, যে ইউটিউবে অভাব নাই। আপনি আগে বেসিকটা শেষ করেন ইউটিউব থেকে, তারপরে কারো কাছে যদি আপনি কোর্স কিনেন তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আমি কয়েকজনের সাথে কথা বলছি, ওনারা বলছে ভাইয়া যদি ফার্স্টে আমরা অ্যাজ এ বেসিকটা শেষ করি, কারণ বেসিকটা শেষ করে যদি আমরা কোনো মেন্টরের কাছে যাই, মেন্টরের কাছে দেখা যায় কি ও ছেলের তো আগ্রহ আছে, ও অলরেডি বেসিকটা শেষ করছে, তখন কিন্তু তার কাছেও শিখাইতে ভালো লাগে। সো আগে আপনার হুম স্টার্ট হুম করতে হবে। যেমন জিয়াদ ভাই একটা কথা বললো, লাইক যে আমরা ম্যাক্সিমাম বলি যে আমি পারবো না। সো দ্যার ইজ এ বুক, বইটা অ্যাকচুয়ালি আমাদের ধর্ম অনুযায়ী ওইটা ওইভাবে চিন্তা করা ঠিক না, বাট তারপর আমি বলি, মানে একটা বলে যে ল অফ অ্যাট্রাকশন, হয়তো এটা আপনি শুনছেন। সো এইটার দিকে আমরা না যাই, যেহেতু এটা আমাদের ইসলামের অতটা মানা হয় না, হারামি ধরা হয়, কারণ আমরা যা চাইবো উপরওয়ালার কাছ থেকে চাইবো, অন্যজনের কাছ থেকে কেন চাইবো। তো যাই হোক এটা বাদ দিই, জি। কারণ আমি একজন স্কলার না ইসলাম, সো আমি ওইটা অত এক্সপ্লেন করতে পারবো না। বাট আমি ইজিলি বলি, সেটা হলো যে তুমি অ্যাকচুয়ালি বলতে গেলে যে একটা কোড বলতে গেলে সবাই বলে যে ইউ বিকাম এ হোয়াট ইউ অ্যাকচুয়ালি কনজিউম। তুমি অ্যাকচুয়ালি যা কনজিউম করো সারাদিনে, তুমি যদি মিমস দেখো, ভাই আপনি খেয়াল করে দেখবেন আপনার যে ফ্রেন্ড সারাদিন মিমস দেখে, ওর কাছে মিমস রিভিউর অভাব নাই। ও আজকে তো আমি এই জি। মিমসটা দেখছি, ওকে নিয়ে এই মিমসটা হয়েছে, ওই পরিমণিকে নিয়ে এই মিমস হয়েছে, বা শামীম পাটোয়ারিকে নিয়ে এই মিমস হয়েছে, ঠিকই জানেন। কিন্তু হুম। আপনি খেয়াল করে দেখেন যে আপনি কয়টা জানেন, আপনি কিন্তু জানেনই না যে এই পরিমণ্ডলে কি মিমস হয়েছে। শামীম পাটোয়ারি নিয়ে একটা গেম বের করছে, শামীম পাটোয়ারিকে নিয়ে, আমি জানি না। আমার এক ছোট ভাই বলতো যে ভাই জানো শামীম পাটোয়ারি কি, শামীম পাটোয়ারি আর হইলো ওই যে আরেকজন বিএমপি নেতা আছে, ওনাদেরকে নিয়ে একটা গেম বের হয়েছে, গেম দেখছো, সেই মিমস হয়েছে। আমি তো জানি না, কারণ ও মিমস নিয়ে বসে আছে, আমি মিমস নিয়ে বসে নাই। এটাই হলো তফাৎ, যে আপনি যা হতে চান তা কনজিউম করতে হবে। লাইক জিয়াদ ভাইয়ের কথাও দেখেন, জিয়াদ ভাই যখন অ্যাকচুয়ালি এডিটিং স্টার্ট করছে ফোন দিয়ে, উনি কিন্তু অ্যাকচুয়ালি কনজিউম করা স্টার্ট করছে হইলো কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করা যায়, বা কিভাবে আরো ভালো এডিটিং করা যায়, এগুলা কনজিউম করা ট্রাই করছে। কারণ অ্যাজ এ এডিটর যারা আছে
সবাইকে দেখবেন যে সবাই অনেক ভালো ভালো কন্টেন্ট কনজিউম করে। সো এইটাই যে ভাইয়া বলছে যে আপনার মাইন্ডকে অ্যাকচুয়ালি বোঝাতে হবে যে হ্যাঁ, আমি একজন এডিটর, আমার কাজ হলো আরো ভালো ভালো এডিট দেখা অ্যান্ড কনজিউম করা অ্যান্ড আরো এক্সপেরিমেন্ট করা। যত এক্সপেরিমেন্ট আমি করবো তত আমার স্কিল আপ হইব, তত আমার পেজে চেকটাও থাকবে, মানে পেমেন্ট থাকবে, ওইটাও বাড়বে আস্তে আস্তে। এটা তো ইজি, আমরা জানি সবাই। কারণ এটা কি যে আপনাকে বলতে হবে, আপনার মাইন্ডকে যদি আপনি সবসময় বুঝান যে আমি পারবো না, তাহলে ভাই দিন শেষে আপনি পারবেন না, কারণ মাইন্ড তো আমার এটা মেনে নিবে। সো আমাদের মাইন্ড এমন ভাবে ডিজাইন করা। সো এইটা আমি একটা পডকাস্টে শুনছি, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে ওনারা বলছে যে তুমি যা করতে চাও তা নিয়ে তুমি চিন্তা করে স্টার্ট করো অ্যান্ড করা স্টার্ট করো। তোমার প্রথম কি হয় দেখার বিষয় নাই, কারণ আমরা মাইন্ডকে যখন আমরা বলবো হ্যাঁ আমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, আমি ভালো স্টোরি টেলিং পারবো, তখন মাইন্ড কি করবে, ওইসব খোঁজা স্টার্ট করবে লাইটিং স্পিডে। যে ও ঠিক আছে, তাহলে আমি যদি ভালো স্টোরি টেলার হতে চাই তাহলে আমার কি করতে হবে, তাহলে ভালো কিছু টিউটোরিয়াল দেখতে হবে, কারা ভালো স্টোরি টেলিং নিয়ে কথা বলছে, কিভাবে কোন প্রসেস অবলম্বন করা যায়, বা আমি ভালো এডিটর হতে চাইলে কি কি আমার কনজিউম করতে হবে। তখন কিন্তু এইসব কোথায় স্টার্ট করবে মাইন্ড। মাইন্ড কিন্তু এটা কোথায় স্টার্ট করবে না যে ও আমি তো পারবোই না, কারণ আমি তো মাইন্ডকে বলি নাই যে আমি পারবো না, আমি তো বলছি আমি পারবো। তো এই জিহাদ ভাইয়ের কথাটা হইলে আমার এই জিনিসটা মনে পড়ছে অ্যাকচুয়ালি, যে এটা ট্রু যে আমরা মাইন্ডকে খালি বলি যে আমরা পারবো না, আসলে আমরা পারবো, বাট আমরা বলি পারবো না। এটা খুবই খুবই দুঃখজনক। কারণ আমি মনে করি নেক্সট 10 ইয়ার বা আরো বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ। জিহাদ ভাই এটা হয়তো আপনি জানেনই, কারণ আমরা ইকোনমিক্যালি গ্রো করছি, বাট হয়তো প্রবলেম আছে আমাদের দেশে, ইলেকশন এটা বাদ দিই আমরা, তারপরও অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। কারণ আমরা এত বড় একটা রেভলিউশন নিয়ে আসছি, এত বড় একটা রেভলিউশন আমরা যদি বাংলাদেশে আনতে পারি, তাহলে আমাদের মাইন্ডে কেন আনতে পারবো না? আমরা যদি 10 লাখের ভিত্তি 1 লাখ ভালো মাইন্ডেরও লোক হই, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি বাকি 9 লাখ চেঞ্জ হয়ে যাবে ভাই, ইনশাল্লাহ। জি। এখন মানে আমাদের যেটা আর কি প্রবলেম ভাইয়া, আমি আমাদের যেটা প্রবলেম, আমাদের মাইন্ডসেট নিয়ে প্রবলেম। আমি যে একটা বই পড়েছিলাম, অ্যাটমিক হ্যাবিট। সো বইটাতে বলা আছে প্রতিদিন 1% করে নিজেকে পরিবর্তন করো। তো এখানে আমাদের পরিবর্তন কিসে করতে হবে? মাইন্ডসেটে, আমাদের হ্যাবিট মানে অভ্যাসে, মানে আমাদের মানে জাতিগতভাবে আমাদের অভ্যাসের একটা আমরা দাস আর কি। আমরা সবসময় আমাদের অভ্যাসটা মানে অন্যকে দেখে আমরা ইন্সপায়ার হই। ওই মানুষটা অলস, ও তো অলসতার সাথে কাজ করতেছে, আরে আমি অলস হব, সমস্যা নাই তো। মানে আমরা অন্যকে দেখে মানে অন্যের নেগেটিভ জিনিসটাকে দিয়ে ইন্সপায়ার্ড হই, কখনো আমরা পজিটিভ জিনিসটাকে গ্রহণ করতেই চাই না। এইটা আমাদের সমস্যা। আর মেইনলি আমাদের যারা মেইনলি আমাদের আজকের পডকাস্টটা যেটা নিয়ে আর কি ইয়া করেছিলাম, মানে আমরা যেটা নিয়ে আপনি ভাই আয়োজন করেছেন, সেটা হলো আমরা কিভাবে আমাদের ফ্রিল্যান্সিং যাত্রা বা ভিডিও এডিটিং এর যাত্রা, যে যাত্রাই বলি, সেটা শুরু করতে পারি। এখন ধরেন আমি যেটা বললাম, শুরু করা যে কোনো যেটাই হোক শুরু করুন। এর পাশাপাশি শুরু করার পরে মানে শুরু করে অনেকেই শুরু করার মাঝে যে ভুলগুলা করে, যে ভাই আমি শুরু করেছি, তো শুরু করেছি তো মানে আমার অনেক বেশি ইনকাম করতে হবে। আপনি যেটা টপিকটা একবার বলছিলেন, অনেক বেশি ইনকাম করতে হবে। তো স্টোরিটা আমার এক ভাইয়ের, সে আমার কাছে গত কত আমার সাথে তার 3 বছরের সম্পর্ক, বুঝছেন ভাই। তো তার যে প্রবলেমটা হচ্ছে, সে রিসেন্টলি এডিটিং করতেছে, করার পাশাপাশি সে কাজ করতেছে। মানে সে একটা আমার ফার্স্ট ব্যাচে, মানে আমার ভাই ব্রাদার মাস তো আমার সাথেই থাকে, সবসময় আমার সাথেই ইয়ে হয়। সো ফার্স্ট ব্যাচ শেষ করছে, শেষ করার পর সে এখন টুকটাক কাজ করতেছে। তো কাজ করার মাঝে তাকে বললাম ভাই আপনি এই কাজটা নিতে পারেন। তো বলে এজেন্সির কাজ কিনা? বললাম হ্যাঁ এজেন্সির কাজ। বলে ভাই ওরা শেয়ার দিতে দেয় না, ওরা অল্প টাকা পে করে, আমি ওদের কাজ করব না। তো আমি যেটা বলতে চাই যে আমি যখন শুরুতে গ্রো করতে চাচ্ছিলাম, মানে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনি একটা কথা বলছিলেন ভাইয়া, মনে হয় না, যে পার্সোনাল ব্র্যান্ডিং করা। তো আমি যখন শুরুতে গ্রো করতে চাই, আমি একটা এজেন্সির জন্য কাজ করছিলাম, 1 মিনিটের ভিডিও যেটা এখন আমি চার্জ করি এই পরিমাণ, তখন ওই কাজটা করছিলাম এই ভ্যালু, এই পরিমাণের ইয়াতে চার্জ দেন। সো জাস্ট লার্নিং এর জন্য। জাস্ট লার্নিং এর জন্য, হ্যাঁ জাস্ট লার্নিং এর জন্য ভাই আপনাকে ফ্রিতে হলেও শুরু করতে হবে। ওই যে বললাম আমি 100 টাকাতেও কাজ করে শুরু করছিলাম, আমি যদি শুরুই না করতাম যে আমি করে দিই আমি ওইটার বিনিময়ে আরো কাজ পাবো। শুরু করি ভাই ফ্রিল্যান্সিং যাত্রা, আপনি যেটাই করেন, ভিডিও বিশেষ করে ভিডিও এডিটিং যারা করি তারা
জাস্ট একটা মাইন্ডসেটে থাকে, আমাকে মানে মূলত ফোকাস রাখে টাকাতে। তো ফ্রিল্যান্সিং আসলে টাকাতে ফোকাস রাখা যাবে না। যদি আপনি টাকাতে ফোকাস রাখেন তাহলে ভাই আপনি অনেক পিছায়ে পড়বেন। না না, টাকাতে যদি আপনি এটা ঠিক। ফোকাস না রেখে আপনি স্কিলে ফোকাস রাখেন, তাহলে দেখবেন আপনার টাকা অটোমেটিক দৌড়ে আসবে। আমি শুরুতে মানে আপনার ক্যারিয়ারের ১ম ১ বছর আমি শুধু টাকাতে ফোকাস করছি। যার কারণে আমার কাছে টাকা আসে না। আমি ৳৩০০, ৳২০০, ৳৫০০ তেও কাজ করছি শুরুর ১ বছর। বাট ১ বছর পরে আমি বুঝতে পারি যে যদি আমি টাকাতে ফোকাস করি, নীল নাফিস ভাইয়ের একটা কথা আমার হুম। মাথায় গেঁথে গেছিল। ওটা আমি মাথায় একদম সেট করে রাখছিলাম। যদি আমি টাকার পেছনে দৌড়াই, টাকা আমার পেছনে দৌড়াবে না। তো আমি যদি স্কিলের পেছনে দৌড়াই, তাহলে টাকা আমার পেছনে দৌড়াবে। অ্যান্ড হ্যাঁ, এটাই হয়েছে। আমি আলহামদুলিল্লাহ ওই যখন স্কিলের পেছনে দৌড়াই, তখন আমি মার্কেটে বড়, বড় মানে যে ধরে আছে মার্কেট প্লেসে বড়, বড় সব জায়গা দখল করে আছে, হুম। তাদের সাথে কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দেন এবং ওইখান থেকে আমার পার্সোনাল ব্র্যান্ডিং, গ্রোথ সবকিছুই নিশ্চিত হয়। সো আমি যেটা বলব ভাইয়েরা, আপনারা কখনো এই ফ্রিল্যান্সিং মানে আপনারা মানে একটা কথা ভাই, ফ্রিল্যান্সিং করে কি আমি টাকা কামাইতে পারবো? আমার আরেকটা স্টুডেন্ট অন সেশনের হুম। স্টুডেন্ট আমাকে বলতেছে, "ভাইয়া আ আপনার এখানে জয়েন তো করলাম। ভাইয়া আমি কি ৫টা ৪টা ক্লাস করার পরে টাকা কামাইতে পারবো?" মানে আমাদের ফ্রিল্যান্সিং এ আসার জাস্ট মাইন্ডসেট থাকে যে আমরা এত কোটি টাকা কামাবো। আসলে ভাই ফ্রিল্যান্সিং এই জায়গায় যাত্রাতে দোষ আছে আসলেও ভাইয়া, বুঝছেন? আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরও কিছু দোষ আছে। তারা টাকাটাকে এমন ভাবে প্যাট্রোনাইজ করছে বা মার্কেটিং করছে যে ফ্রিল্যান্সিং মানে টাকা। মানে আমাদের সমাজও এইটা ভাবে যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন মানে আপনার মাসে ৩-৪ লাখ মানে কোটিপতি আপনি। কাল থেকে গাড়ি বাড়ি কিনবেন। লাইক এরকম ভাবে এরা। এটা সত্য। এটা একটা বিশাল প্রবলেম লাইক আমার মতে। আ মানুষ আসলে ভাই আপনাদের আমি যেটা বলব যে মানুষ আপনাদের চোখের উপরে না ওই রঙিন চশমা পড়াচ্ছে। কোর্স করা বা স্কিল শেখা মানে ফ্রিল্যান্সিং আসা মানে আপনাকে কোর্স করতে হবে এমন না। আর মানুষ আপনাদেরকে চোখে রঙিন চশমা পরায় বলতেছে যে ভাই ফ্রিল্যান্সিং করে কোটি টাকা কামানো যায় ইজিলি। আসলে ভাই ফ্রিল্যান্সিং করে কোটি টাকা কামানো এত ইজিও না। এই যে দেখেন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি ওই যে ভাইয়া যেটা বললেন যে একদম কি বাস্তবমুখী কথাবার্তা। আমি সেটা বলার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং করে ভাই টাকা পয়সা কামানো সহজ, বাট কষ্ট আছে। না, না, এটা সো এটা সত্য। যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন ওই মাইন্ডসেট নিয়ে আসবেন যে ভাই আমি প্রচুর পরিশ্রম করব। রাত দিন পরিশ্রম করব, টাকা কামাবো। কিন্তু না, এমন ফ্রিল্যান্সিং জিনিসটা এমন না যে ভাই আমি কাজ শুরু করছি বসে থাকবো টাকা আসবে। কম্পিউটারে মাউসে ক্লিক করবো, ইন্টারে ক্লিক করবো টাকা আসবে। এমন না ভাই, আপনাকে কষ্ট করতে হবে। টাকা আসবে ভাই। আপনার ধরেন এই যে একটা দিনমজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ৳৫০০ পায়। কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে এর থেকে ৫ গুণ পাবেন। এইটাই হলো ফ্রিল্যান্সিং এর সুবিধা এবং আপনি তবে ঘরে বসে কাজ করতে এডিটরদের একটা প্রবলেম আছে, যারা আসেন খেয়াল রাখবেন। এডিটররা যদি লাইক এটা আমার ফ্রেন্ড বলছিল যে তোরে দেখে আমার এমন মনে হয় যে তুই বিয়া করলে বাসরে তুই কাজ করবি। আমি কই কিয়া? কই ভাই তুই সকাল ৮টা থেকে স্টার্ট করস, রাতের ৮টা বাজে তুই কাজের থেকে আউট হোস। এখন আমি চিন্তা করছি তোর ওয়াইফের টাইম দিবি কখন? তো এইটা আগে আমারে ক। আমি কই ভাই অ্যাজ এ এডিটর যখন যে কেউ স্টার্ট করি, লাইক আপনিও হয়তো খেয়াল করে দেখছেন যে টাইম কোন দিক দিয়ে যায় খুব ধরা কষ্টকর। খুবই কষ্টকর। লাইক আরে ভাই সকালে স্টার্ট করছি, মাইন্ড খালি বইসা গেছে কাজে। আর কে খেয়াল রাখে বাইরে কি হইতেছে, সাউন্ড কি, কিছুই খেয়াল থাকা যায় না। সো এই যে পরিশ্রম বেশি, এটা ভাইয়া যেটা বলছে এটা কিন্তু মারাত্মক। অ্যাজ এ এডিটর পরিশ্রম করতে আপনাকে হবে, কারণ এইখানে স্কিল আপনাকে ডেইলি আপ করতে হবে, একখানে বসে থাকলে হবে না। সো এটাই আর কি, পরিশ্রমটা কিন্তু অনেক বেশি। ভাইয়া যেটা বলছে এটা একদম ট্রু। যে আসবেন সে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ অবশ্যই। তবে আমি বলি সবারই ট্রাই করা উচিত সব ধরনের স্কিল, কারণ কার কোনটা ভালো লাগবে সেটা তো আর আমরা বলতে পারি না। সো এটা ট্রাই করা উচিত। সো ভাইয়া অ্যাকচুয়ালি আপনি যখন স্টার্ট করছিলেন, ঠিক আছে, আমরা যদি একটু আপনার অতীতের দিকে যাই, যখন আপনি স্টার্ট করছিলেন, স্টার্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি কোন সফটওয়্যার থেকে স্টার্ট করছিলেন? আমরা তো যেহেতু এডিটিং এর বিষয় নিয়ে কথা বলতেছি, সো ধরেন কেউ একজন, আচ্ছা নর্মালি আমরা এক কাজ করি, নেক্সট 10 মিনিট আমরা এমনভাবে করি পুরো একটা মাস্টার ক্লাস হয়ে যাক, যে অ্যাকচুয়ালি অ্যাজ এ এডিটর সে কোথা থেকে স্টার্ট করবে অ্যান্ড এন্ড কোথায় হবে। অ্যান্ড এইটাকে জাস্ট খালি আপনি স্টেপ বাই স্টেপ জাস্ট ভাগ করে বলে দেন যে ঠিক আছে, তুমি যেহেতু আপনি মেন্টর হিসাবে কাজ করতেছেন, আমরা লিঙ্ক নিচে দিয়ে দিব, যদি আপনারা যারা সিরিয়াস অ্যাজ এ এডিটর এডিট শিখবেন, কারণ ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে ভালো আছে, এক্সপিরিয়েন্সও আছে, দেন উনি অলরেডি লোকাল মার্কেটে কাজ করছে। আই থিঙ্ক উনি বাপকা বেটা ওই যে আছে ও ভাইয়ার সাথেও কাজ করছে, দেন ওনার কিছু ই কমার্স ব্র্যান্ডের ভালো অনেকগুলো ই কমার্সের সাথে কাজ করছে উনি। সো আপনারা যারা অ্যাকচুয়ালি সিরিয়াস,
ভাই তারা জয়েন করেন, বা যারা সিরিয়াস না ভাই তারা জয়েন না করাই ভালো, কারণ আপনার আর সময় টাকা দুইটাই নষ্ট হবে। সো এটা টোটালি আপনার উপরে। বাট আমি বলবো যদি আপনি জানতে চান যে এডিটিং কি করতে পারে, তাহলে এটা ভাইয়া প্রথমে বলে দিচ্ছে যে কি কি চেঞ্জ হয়েছে ওনার লাইফে, এটা হয়তো আমাদের নতুন করে বলতে হবে না। সো নেক্সট 10 মিনিট ধরেন আমরা একটা পুরো মাস্টার ক্লাসের মতো হয়ে যায়, যে অ্যাকচুয়ালি আমি ধরেন আজকে আজকে থেকে এডিটিং থেকে স্টার্ট করব, নেক্সট 30 দিনের ভিতরে বেসিকটা শেষ করব, নেক্সট 2 মাসের ভিতরে মিডিল মানে বলতে গেলে একটু অ্যাডভান্স ভালো অ্যাডভান্স এডিটর হবো, দেন 4 নম্বর মাস থেকে আমরা ধরতে পারি যে আর্নিং স্টার্ট করতে পারে। মানে আমার দিক থেকে মনে হয় যে 4 মাস পরে স্টার্ট করা উচিত, কারণ যদি বেসিক শিখে অনেকে স্টার্ট করে তাহলে কিন্তু কোয়ালিটিটা ভালো আসে না, তখন একটু প্রবলেম ফেস করে সবাই। সো এটা আর কি, জাস্ট খালি আপনি বলেন অ্যাকচুয়ালি কোথা থেকে কি স্টার্ট করতে, নেক্সট 10 মিনিট জাস্ট। আচ্ছা, এখন অনেক ভাইয়েরা আছে যারা স্টার্ট করবেন বাট তাদের কাছে ভালো ডিভাইস নাই, জাস্ট একটা মোবাইল আছে। তারা যদি শুরু করতে চান, তারা এখন বর্তমানে ক্যাপকাট এবং আপনার ভিএন এডিটর আরো অনেক কিছু আছে, ওইগুলা থেকে শুরু করতে পারেন। জাস্ট রিসার্চ করেন ইউটিউবে যে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যায় ক্যাপকাটে। ক্যাপকাট যদি আপনি প্রপার ভাবে গ্র্যাব করতে পারেন, আপনি মোবাইল দিয়েও না অনেক ভালো এডিট করতে পারবেন। যেমন আমাদের ওই আব্দুল মজিদ ভাই খুব সুন্দর কিন্তু এডিট করে, একদম পিসি লেভেল এডিট করে। তো ভাই পিসি লেভেলে এডিট করা মোবাইল দিয়ে সম্ভব, এটা হলো মোবাইলের কথা। এখন ধরেন আপনার কাছে লো গ্রেডের পিসি আছে, আপনার কাছে একটা লো গ্রেডের পিসি আছে যেটার কনফিগার কোরাই 3 বা কোরাই 5, র্যাম 8 জিবি বা 16 জিবি, এরকম যদি হয় তাইলে আপনি নিশ্চিন্তে ক্যাপকাট দিয়ে শুরু করেন। নিশ্চিন্তে ক্যাপকাট দিয়ে শুরু করেন, আপনি বেসিকটা শেষ করেন। এরপরে ক্যাপকাট শেষ হওয়ার পরে আপনি ওইটা দিয়ে কিছু কামায়ে এরপরে আপনি ভালো ডিভাইস কিনে এরপর আপনি প্রফেশনাল সফটওয়্যারসে যান। আপনি ক্যাপকাট দিয়ে যদি এডিট করেন আপনি কাজ পাবেন, কাজ পাবেন, কিন্তু কথা হচ্ছে আপনি যদি প্রফেশনাল সফটওয়্যার দিয়ে কাজ না করেন, মানুষ আপনাকে গুরুত্ব দিবে না। গুরুত্ব এটা দেয় ঠিক। এখন, বাট অত বেশি গুরুত্ব দিবে না। আমার রিসেন্ট 2টা ইন্টারভিউতে, বড় বড় ব্র্যান্ডের সাথে ইন্টারভিউতে, তারা আমাকে জিজ্ঞাসা করে আপনি কালার গ্রেড কি দিয়ে করেন, আমি বলি প্রিমিয়ার প্রো দিয়ে। জাস্ট আমি দাভিন্সি রিজলভ দিয়ে কালার গ্রেড করি না বলে তারা আমাকে ইগনোর করে। সো প্রফেশনাল সফটওয়্যার দরকার আছে। ডিভান্সি রিজলভ টাইপের কালার গ্রেড কিন্তু প্রিমিয়ার প্রো দিয়েও সম্ভব, বাট একটু টাফ। বাট বাট তারা কিন্তু প্রিমিয়ার প্রোকে প্রফেশনাল সফটওয়্যার হিসেবে কালার গ্রেডিং এর জন্য ধরে না। তো ভাই আপনি ক্যাপকাট দিয়ে শুরু করেন, ভালো একটা অ্যামাউন্ট জমে ভালো একটা পিসি বিল্ড করে এরপর আপনি প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট ফটোশপ শিখেন। এখন কথা হচ্ছে আপনার কাছে ভালো ডিভাইস আছে, এখন ভালো একটা ডিভাইস আছে, এখন আপনি প্রপার মাইন্ডসেটের সাথে শুরু করবেন। ধরুন আপনার কাছে রাইজেন সর্বনিম্ন রাইজেন 5600G 16 জিবি বা 24 জিবি বা 32 জিবি র্যাম হলেই হবে। এই জাস্ট প্রসেসর এবং র্যাম এই দুটা যদি ফোকাস রাখেন, বাকি সব মিলায়ে বিল্ড করলেই হবে। বিল্ড নিয়ে আর কি গাইডলাইন দিয়েও দিলাম। সো জাস্ট প্রসেসর এবং কি র্যামটা ফোকাস রাখবেন ভিডিও এডিটিং এর জন্য। জিপিইউ ওটা ছাড়াও চলে। আমি ভাই সত্য কথা বলতে আমি জিপিইউ হেটার, আমি আজ পর্যন্ত জিপিইউ কিনে নেই। মজার কথা, আমি আজও পর্যন্ত জিপিইউ নিই নাই। আমার কাছে ভাই আমার এখনো জিপিইউ ডাবল কেনার টাকা আছে, কিন্তু আমি জিপিইউ নিব না। আমার জেদি একটা যে আমি জিপিইউ স্যার এডিট করে দেখাবো, হাই লেভেলের এডিট করে দেখাবো, কারণ মানুষের একটা চিন্তা যে আমি জিপিইউ স্যার এডিট করতে পারবো না, এরকম না চিন্তা। তো আমি এই না, জন্য ঠিক আছে, জিপিইউ এটা নিই নি। ঠিক। তো যেটা বলতেছি আপনার কাছে এখন আপনার প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট ডিভান্সি রিজলভ চালানোর জন্য ধরেন আপনি রাইজেন সর্বনিম্ন রাইজেন 5600G 16 জিবি বা 32 জিবি র্যামের একটা পিসি বিল্ড করছেন। এখন আপনি এডিটিং জার্নি শুরু করার জন্য শুরুতে যেটা করবেন, আহ, আপনি মানে চোখ বন্ধ করে আপনি যদি উর্দু পারেন, আপনি চলে যাবেন জিএফএক্স মেন্টরের কাছে, যিনি আমারও মেন্টর, বাংলাদেশের অধিকাংশের মেন্টর। তো হ্যাঁ, তার ওয়ান অফ থেকে দ্য বেস্ট। এটা এটা আমি দেখছি, আমি খেয়াল করে দেখছি যে বাংলাদেশে, তবে আমাদের একটা সুবিধা আছে, কিন্তু আমরা কিন্তু হিন্দিও বুঝি, বাংলাও বুঝি, উর্দুও বুঝি, ইংলিশও বুঝি। জি তার জি মানে কি আমাদের কাছে অ্যাক্সেস দেখছেন। পাকিস্তানে যত বড় বড় ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং নিয়ে কোর্স বানাইতেছে ইউটিউবে, তাদেরটা বুঝবো, ইন্ডিয়ারটা বুঝবো, বাংলাদেশে তো আরো আছে। সো এটা সত্য, দেখতে পারেন ভাইয়া যেটা বললো, ওনার ভিডিও ভালো আছে। সো আমি যেটা বলতেছিলাম যে শুরুতে আপনি প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট শেখাতে কখনোই শুরু করবেন না। এটা আপনি শুরু করতে পারেন, বাট প্যারা খাবেন যা শেষে, যেমন আমরা এখন প্যারা খাচ্ছি। তো শুরুতে শুরু করবেন আপনি ফটোশপের বেসিক শেখা দিয়ে, এরপরে অল্প স্বল্প ভিজুয়াল শিখে এরপর আপনি প্রিমিয়ার প্রো আফটার এফেক্টে শিফট করবেন। কারণ কি, আপনি যদি ভিজুয়াল না জানেন তাহলে আপনার অ্যাট লাস্ট ফটো পরে এসে ফটোশপ শিখতেই হবে।
ভালোভাবে। যেমন আমি এখন ফটোশপের কোর্স করতেছি, কারণ কি আমার ভিজুয়াল থেকে আরো অ্যাডভান্স লেভেল নিতে হবে। ইলাস্ট্রেটরের কোর্স করতেছি। তো শুরুতে ভাইয়া আপনি বেসিকটা ফটোশপের ইলাস্ট্রেটর বা ফটোশপের যেকোনো একটা ক্লাস শেষ করে ফেলবেন। যদি আপনি শুরু করতে চান, মাইন্ডসেট রাখেন যে আপনি ফিউচারে ভালোভাবে ভিডিও এডিট করবেন। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে ভাই আপনার সেলুট। আপনি খুব একটা ভালো একটা মানে সামনে জার্নি পাবেন। কারণ আপনার জন্য ভিডিও এডিটিং অনেক ইজি হবে। আপনার জন্য ভিডিও এডিটিং কোনো টাফ জিনিস হবেই না। শুরুতে ফটোশপটা আগে বেসিক শিখে নেন। হুম এরপরে হুম। ভিএফএক্স মেন্টরেরই আবার ফটোশপ প্রিমিয়ার প্রো কোর্স আছে। প্রিমিয়ার প্রোর বেসিক কোর্সটা শেষ করেন। এরপরে আফটার এফেক্টের কোর্স আছে। আফটার এফেক্টের কোর্স করেন। এখন কথা হচ্ছে আপনার কাছে যদি নিতান্তই টাকা না থাকে, টাকা নাই, আপনার সামর্থ্য নাই যে একটা খুব ভালো কোর্স কিনবেন, তাইলে আপনি ইউটিউবে কিছু অ্যাডভান্স শেখার জন্য কিছু ইউটিউবারকে আমি সাজেস্ট করতেছি। যেমন আপনার কাইনু ভিজুয়ালস আছে, তারপরে আপনার ব্রিক্স আছে, আরো অনেক ইউটিউবার্স আছে। আমি ভাইকে ডিটেইল দিয়ে দিব। ঠিক আছে ভাই? হ্যাঁ, আপনি সমস্যা নেই, আমরা ওটা ভাইকে পিন সাজেস্ট করে করেন। দিবনি, আমরা ডিসক্রিপশনে পিন হ্যাঁ, করে দিব। তো তাদেরকে ফলো করলে আপনি অ্যাডভান্সটা আরামে শিখতে পারবেন। কিন্তু অ্যাডভান্স শিখতে গেলে যেটা হবে, ওইখানে ছড়ানো ছিটানো সকল স্কিল থাকবে। তো ওইটাকে আপনাকে খুঁজে, খুঁজে গ্র্যাব করতে হবে। এজন্য আপনার ৬ মাস, ৭ মাস, ৮ মাস লাগবে। আর আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, ভালো একটা কোর্স করার মতো সামর্থ্য থাকে, তাহলে আল্লাহ যদি ডেফিনিটলি তৌফিক কোর্স দেয়, নেবেন, ডেফিনিটলি কোর্স, হ্যাঁ, কারণ অনেক তাহলে সময় বেঁচে যাবে। কোর্স নিবেন। জি, কোর্স নিলে আপনি ২ মাসের মধ্যে ভালো একটা ইয়ে করতে পারবেন। যেমন আমার একটা স্টুডেন্ট, সে ৮ মাস যাবৎ জাস্ট ট্রাই করতেছে YouTube দেখে শেখার জন্য। এরপরে সে কোনোভাবে কিছু টাকা জমায়ে কোর্স করে। কোর্স করার পরে সে জাস্ট ২ মাসের মধ্যে সে ভাই, ভাই জানলে আমার মানে নিজেরই ঈর্ষা হয়। অহংকার হয় না, ঈর্ষা হয় আমার স্টুডেন্টকে দেখে। সে আমার থেকে বেশি কামাচ্ছে। আমার থেকে বেশি কামাচ্ছে। বুঝছেন? সো ভাই মাইন্ডসেটটা রাখেন যে ভাই আপনি কি শুরু করছেন মানে শুরু করছেন প্রিমিয়ার প্রো ফটোশপ দিয়ে শুরু করবেন। প্রিমিয়ার প্রো শিখবেন। প্রিমিয়ার প্রো জিএফএক্স মেন্টর ফটোশপ প্রিমিয়ার প্রো আফটার এফেক্টের বেসিক জিএফএক্স মেন্টর থেকে শিখবেন। বাকিটা আমি তো দিয়ে দিব লিস্ট, যাদের দেখে আপনি শিখতে পারবেন। এছাড়া আপনি কোর্স করতে পারেন। আপনা আপনার কোর্স করার জন্য মার্কেট প্লেসে অনেক মানুষ আছে, তাদেরটা দেখতে পারেন। এখন যদি আপনার আমি যেটা বলবো যে ভাই আপনি জাস্ট শুরু করেন। শুরু করে এরপরে আপনি ধীরে, ধীরে ধাপে, ধাপে পর্যায়ক্রমে যান। এখন এডিটিং করতে গেলে আমরা যে ইয়াটা খাই, যে ধরেন আমি শুরু করছি, শুরুতে আমার যেমন ছিল যে ভাই আমি পিসি কেনার পরে ক্যাপকাট দিয়ে শুরু করছিলাম। তো আমার পিসিতে তখন অত ভালো কনফিগারেশন ছিল না, 50,000 দিয়ে বানাইছিলাম, মানে অত ভালো ইয়া ছিল না। তো আমি ক্যাপকাট দিয়ে শুরু করি জাস্ট একটা মিস গাইডের জন্য। যেমন আমার বড় ভাই বলছিল 50,000 টাকার পিসি দিয়ে প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট চলবে না। তো আমি ওই ভয়ে আর ডাউনলোডই দেইনি। তো তখন আমি ক্যাপকাট শিখি। তো ক্যাপকাট শেখা অবস্থায় আমার যেটা ভুল করতাম, মানে আমার ক্রিয়েটিভ ব্লক গুলো খাইতাম বা আপনার সমস্যা হইতো যে আমার কাজ করতে মন বসতো না। কারণ কি, আমি সকালে ঘুম থেকে উঠে এখনো আমি মাঝে গত ৪ মাস ৫ মাস আগে আমি ভুলগুলা করছি, এখন শুধরাচ্ছি। আমরা ঘুম থেকে উঠে তড়িঘড়ি ক্লাস করি বা কাজ শেখার জন্য বসে যাই বা কাজ করার জন্য বসে যাই। কোনো কিছু না, দাঁতও ব্রাশ করি না, বসে যাই। কম্পিউটার আল্লাহর নাম নেই কি কম্পিউটার চালু করে ক্লাস করা শুরু করি। না, এমন করবেন না। সকালে উঠবেন, যেটা মেইনলি আপনি এডিটিং যাত্রা যদি শুরু করেন আজকে থেকে, আপনি মুসলিম হন বা আপনি যে কোনো ধর্মের হন, আপনার মেইনলি যেটা করতে হবে, ভোর ৪টা উঠবেন, উঠে একটু বসে রিল্যাক্স করবেন। এরপরে আপনি দাঁত ব্রাশ করবেন। আপনার যদি যে আপনার উপরওয়ালাকে আপনি আপনার উপরওয়ালাকে ডাকবেন। আপনি যদি মুসলিম হন নামাজ পড়বেন। নামাজ পড়ে এরপরে আপনি একটু ১০ মিনিট বাসায় বসে একটু ব্যায়াম করে নিবেন। ব্যায়াম করে এরপর আপনি কাজে বসবেন ভাই। এরপরে আপনি কাজে বসবেন। পারলে ১০ মিনিট আর একটু কোরআন পড়ে নিবেন। তো দেখবেন আপনি কাজের ফ্লো পাচ্ছেন। আপনার ভাই কাজ আপনি শিখতে পারবেন। কিন্তু আপনি যদি আ স্টেপ গুলা নিতে ভুল করেন, তাইলে আপনার কাজ শেখাটা পিছায় যাবে। আপনি দেখা যাবে ওই যে আমার যে স্টুডেন্টটা ফটোশপ শিখতে যেয়ে হুম হুম চলে হুম। আসছে। তো আপনি দেখা যাবে যে আপনি এটা ফেলে রেখে পালাই যাবেন। তো আপনার কাজটাকে ইন্টারেস্টিং করতে হবে। যে ভাই বলল যে কাজ করতে বসলে কখন রাত কখন দিন হয় টেরও পাওয়া যায় না। আমি ১৭ ঘন্টা ১৮ ঘন্টা করে কাজ করছি, আমি দিন-রাত টের পাই না। কেন? ওই কাজটাকে ইন্টারেস্টিং বানাতে হবে। তো এর জন্য কি করতে হবে? আপনার কাজের মাঝে যে আপনার পার্সোনাল লাইফ, এনজয়মেন্ট এর যে সময় আলাদা রাখতে হবে। এজন্য ৩ টা ৩-৮ ৮৮ ৩ ৮ ২৪। তো ২৪ ঘন্টাকে ৩ ভাবে ভাগ করতে পারেন। ৮ ঘন্টা ঘুম,
8 ঘন্টা ফ্যামিলিকে দেন আর 8 ঘন্টা ফুললি কাজ করেন। দেখবেন এই 8 ঘন্টা যদি আপনি ফুললি কাজ করেন না, মজার সাথে কাজ করতে পারবেন। আপনি যদি কাজ এক্স্যাক্টলি। শেখাও শুরু করেন করতে পারবেন। না, এই যে 888 যেটা বললো ভাই, এটা কিন্তু দারুণ একটা জিনিস, কারণ এইটা যদি ইমপ্রুভ করতে পারেন তাহলে আই থিঙ্ক বেস্ট, কারণ আপনি সবাইকে টাইম দিতে পারবেন, দেন আপনার টাইমটা ভালো একটা ম্যানেজে থাকবে। ট্রু। আমার যেটা রুল আর কি ভাইয়া বুঝছেন, আমার যখন ফ্যামিলির টাইম, আমার স্টুডেন্ট ফোন দিক বা আমার ক্লায়েন্ট ফোন দিক, কোনো কথা নেই, হ্যালো ভাই ফ্যামিলিকে নিয়ে বিজি আছি, পরে কথা বলবো, শেষ। ফ্যামিলিকে সময় দিতে হবে। এরপরে ধরেন ফ্যামিলির সাথে যত সময় কাটাবেন তত বেশি। আর ভাই কাজের উপরে আপনি একঘেয়েমি আসবেন না। যেমন আমি গত 3 মাস যাবত অসুস্থ, আপনারা হয়তো বা জানেন যারা আমাকে ফলো করেন। আমি 3 মাস যাবত অসুস্থ, কারণ কি আমি আগে অনেক বেশি একঘেয়েমি করছি। তো একঘেয়েমি করার কারণে আমি এখন অসুস্থ হয়ে গিয়েছি। তো এই একঘেয়েমি করবেন না, ডিপ্রেশনে পড়ে যাবেন, অ্যাংজাইটি, প্রেশার, মানে লো প্রেশার বা হাই প্রেশার, এরপর অসুখে ভরে যাবে। আমার এক বড় ভাইয়ের ঘটনা তুলে ধরি এখানে। আমরা যারা একঘেয়েমি করে কাজ করার মাইন্ডসেট নিয়ে আগাই, যে পরিশ্রম করতে হবে, মানে পরিশ্রম করে ফাটাই ফেলবো, এমন মাইন্ডসেটের যারা আছেন, আমাদের এক হ্যাঁ। বড় ভাই কোর্স সেল করছে। ওনার নিজের স্টুডিও আছে, নিজের ইউটিউব চ্যানেল আছে, 4 মিলিয়নের ইউটিউব চ্যানেল। তার ভাই কোটি কোটি টাকা কামাইছে। কিন্তু তার কি জানেন, তার এই যে ঘাড়ের এখানের একটা হাড্ডি এখান থেকে নড়ে সরে গেছে। এখন ওইটা ঠিক করতে তার সব টাকা পয়সা চলে যাবে। তো ভাই পরিশ্রম করে টাকা কামাইলেন, কষ্ট করলেন, অ্যাট লাস্ট সব টাকা চলে গেল। যেমন আমি গত 6 মাসে যা কামাইছি, এই 3 মাসে আমার সব টাকা চলে গেছে। সো ভাই একঘেয়েমি করার আগে আপনি একটা প্রপার ওই যে 888 এটা ফলো রাখবেন। এই 888 ফলো রেখে যদি আপনি স্টেপ গুলা নেন, আপনি যদি প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার ইফেক্ট এগুলো যদি 888 মানে 8 ঘন্টা করে শেখার জন্য সময় দেন, তাহলে দেখবেন 8 ঘন্টা না ভাই, আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, 1 ঘন্টা শিখবেন আর 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, এভাবে যদি আপনি 3 মাস, অন্তত 3 মাস লাগবে প্রফেশনাল হতে, 3 মাসের মধ্যে আপনি প্রফেশনাল হয়ে যাবে। প্রথম 1 মাসে বেসিক, আর 2 মাস লাগবে আপনার যদি কোর্স করেন, 2 মাস লাগবে অ্যাডভান্স শেষ করতে। আর যদি ওই ইয়াতে মানে আপনার ওই স্টেপ বাই স্টেপ ইউটিউব দেখে শুরু করেন, আপনি যদি ইয়ে করতে চান, আহ, তাহলে আর একটু সময় লাগবে, একটু বেশি লাগবে, বাট না না, হয়ে এটা যাবে। অবশ্যই অবশ্যই, আর কারণ ইউটিউব থেকে আর স্টার্ট করলে টাইম লাগবেই। আর আমি ভাইদের, মানে ভাইয়ের পডকাস্ট যারা দেখতেছে, ভাইদের জন্য আমি একটা প্রপার গাইডলাইন বানিয়ে আমি একটা স্ট্রাকচার সাজিয়ে আপনার কাছে দিয়ে দেবো ভাইয়া, বুঝছেন? ওটা হুম। ভাইয়াদেরকে প্রোভাইড করেন যারা ফ্রিল্যান্সিং যাত্রা শুরু না করতে না, যাচ্ছে, অবশ্যই ভিডিও অবশ্যই। এডিটিং। আমি পুরা একদম ইবুক টাইপের একটা স্ট্রাকচার সাজিয়ে ভাইয়াকে প্রোভাইড করে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিন, আপনাদের হেল্প হবে। আমি চাই, অনেকে জিজ্ঞাসা করে যে আমি কিন্তু আমার কোর্স সম্পর্কে জানেন ভাইয়া, যে আমি মার্কেট প্লেসে সবচেয়ে লো বাজেটে কোর্স দিচ্ছি। এখন এইটার জন্য অনেকে হাসেন যে আপনি লো বাজেটে কোর্স দিচ্ছেন কেন। আমি চাই ভাই আপনারা শিখেন। আমি আমার শেখার শুরুতে যে স্ট্রাগল ফলো স্ট্রাগলের জন্য আমি শিখতে পারি না, আমার সময় লাগছে 1 বছর। আমি চাই না আপনাদের জন্য এটা আসুক। তো ভাই আমি এই জন্য বলতেছি, আমি আপনাদের জন্য প্রপার গাইডলাইন দিই, আমি কমেন্ট বক্সে ভাইয়ের কাছে দিয়ে দেবো, ভাই কমেন্ট বক্সে পিন করে রাখবে, ওটা দেখে আপনার ফ্রিতেই শিখেন। আমি চাই শিখেন। তো ভাই ইনশাল্লাহ শুরু করেন, ইনশাল্লাহ। শিখতে শুরু করেন, ইনশাল্লাহ মানে আল্লাহ তাআলা আপনাকে সহজ করবে ইনশাল্লাহ। আপনি জাস্ট মাইন্ডসেট রাখেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখবেন ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন অটোমেটিক, টেনশন নেবেন না, অটোমেটিক আপনার জার্নি ইজিলি, ফ্রিল্যান্সিং জার্নি ইজি হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক এটাই ইজি হয়ে যাবে। এটাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, তাদের ফ্রিল্যান্সিং যাত্রাটাই সফল। আছে ভাই অন্যরা একঘেয়েমিতে আছে, বাট যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার দাসত্ব করে কাজ করে যাচ্ছে, তারাই মানে একদম পারফেক্টলি সফল হচ্ছে এই ফ্রিল্যান্সিং যাত্রাতে। আপনি দেখেন, আপনি 5-10 জনকে দেখেন, এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম, আমি হ্যাঁ, দেখেছি অবশ্যই তাদের। অবশ্যই। আচ্ছা, সো এই তো অ্যাকচুয়ালি ভাইয়া পুরোটাই কভার করে দিচ্ছে, মানে আমাদের যেগুলো অ্যাকচুয়ালি আমি ওনার কাছ থেকে জানতে চাইছিলাম, ফার্স্টের সবগুলো অলরেডি আমরা মানে কভার করে দিচ্ছে, বলতে পুরোটাই বলা হয়েছে, দেন আমরা ভালো একটাই গেছি। সো ফার্স্ট অ্যান্ড অ্যাটেনশন কি, যে যারা অ্যাকচুয়ালি শুরু করে লাইক অ্যাজ এ ভিডিও এডিটর, বা আমরা যে কোনো স্কিল শুরু করলে, ধরলাম আমরা যত ভিডিও এডিটিংয়ের কথা বলছি, ভিডিও এডিটের দিকেই যাই আমরা, সবচাইতে আপনার মতে 4-5টা ভুল যেটা আর সবাই শুরুতে করে, আপনিও করছেন, লাইক আমরাও করছি, বা সবাই করি আমরা স্টার্টিং পয়েন্টে। সো আপনার মতে কোনটা, মানে কোনগুলো মনে হয় যে এই জিনিসগুলা 3-4টা জিনিস সবার মনে রাখা উচিত যখন যে স্টার্ট করতেছে? তো প্রথম যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট রাখতে হবে। ক্লায়েন্টকে আপনি একটা কমিটমেন্ট দিচ্ছেন যে আমি এই সময়ে দিব, মানে আজকে রাত 10টার সময় দিব, মানে আপনাকে রাত 10টার সময় দিতে হবে ক্লায়েন্টের কাছে। বা আপনি ফ্রিল্যান্সিং যাত্রা যখন শুরু করবেন, আপনি ধরেন আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছি, আপনি কাজ করা শুরু করছেন, কাজ স্টার্ট হয়ে গিয়েছে, আপনি
ক্লায়েন্ট খোঁজা শুরু করেছেন, তো আপনার ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে যে ভুলটা করা যাবে না, সেটা হচ্ছে কমিটমেন্ট রাখতে হবে। কমিটমেন্ট ঠিক রাখতেই হবে। আর দ্বিতীয় যেটা আমি বলেছি আগে, একঘেয়েমি করা যাবে না। আপনার একটা রুটিনের মধ্যে থাকতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার আ ওই কমিটমেন্ট ঠিক রাখতে হবে। এই কাজ মানে একঘেয়েমি আনা যাবে না। তৃতীয় যে বিষয়টা, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আমি যেটা কনসিস্টেন্সি বজায় রাখি নাই, কাজ করার মাঝে ধরেন আমি আ ভিডিও এডিটিং শিখছি, গ্রাফিক্স ডিজাইন শিখতে ইচ্ছে করছে। আমি ডিজিটাল মার্কেটিংও শিখছি। যেটা আমার এখন কাজে দিচ্ছে। কনটেন্ট রাইটিংও শিখছি। সো হুম। যে ভুলটা আমি করছি যে আমি সবকিছু খাইতে গেছি। আপনি একটা ও স্কিলে আপনাকে হুম, একটা স্কিলে ফোকাস করতে হবে এবং একটা স্কিলে মানে একদম কি বস হইতে হবে। আপনাকে যেন না বলতে পারে আমি গত ৬ মাস আগে আমি আমার অফিসে ডিজিটাল মার্কেটিং শিখছি, রাইটিং এর কাজ করছি। তখন আমার বস আমাকে বসায় নিয়ে বলে যে, "দেখেন আপনি যেটা করতেছেন এতে আপনি জীবনে কোনদিন ভাত পাবেন না। জীবনে কোনদিন ভাত পাবেন না। অবশ্যই আপনি ভিডিও এডিটিং ভালো করেন। আপনার কাজ ভালো, আপনার দক্ষতা ভালো। কিন্তু আপনি যে যখন আপনি আপনি যে আপনি সবাইকে বা ক্লায়েন্টকে বলেন যে, "আমি এতগুলাতে এক্সপার্ট।" এটা বলবেন না। আপনি একটাতে এক্সপার্ট হন। আপনি একটাতে ফোকাস করেন। আপনি একটা খান, আপনি দেখবেন লাইফে সাকসেস হবেন। আপনার কখনো লাইফে টানাপোড়েন আসবে না। আপনি সফল হবেন। আপনি বস লেভেলে এডিটিং শিখবেন, বস লেভেলে এডিটিং শেখেন। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, বস লেভেলে গ্রাফিক্স ডিজাইন শেখেন। আর ৪ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই আ ফ্রিল্যান্সিং যাত্রাতে আপনার নিজের খেয়াল রাখতে হবে। বুঝছেন? আপনার নিজের খেয়াল রাখা বলতে যেটা বললাম আপনার ওই একঘেয়েমি করতে গিয়ে আপনার আমরা হেলথকে প্রায়োরিটি দেই না। আমরা খাওয়া-দাওয়াকে প্রায়োরিটি দেই না। এই আরকি। সো সব মিলিয়ে আ যেটা বলতেছি আরকি যে আপনার সব মিলিয়ে নিজের খেয়াল রাখতে হবে। একটা ফোকাস ঠিক রাখতে হবে এবং সবসময় নিজেকে বোঝাইতে হবে যে আমার দ্বারা সম্ভব। আমি করেই দেখাবো। হুম, সেই হুম। আরকি। আ সো মানে আমি কিন্তু ওইরকম স্ক্রিপ্টেড বলার কোনো ইয়া করি না বা আমার যে না, 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 গোছানো অবশ্যই, এটা না। অবশ্যই। আমি আমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স টা দিলাম আরকি। না, না, সো আশা করি এটাই। এটা সো ভাইয়াদের খুব জিহাদ কাজে ভাই দিবে। যেটা বলছে, জিহাদ ভাই যেটা বলছে যে আপনি ভিডিও এডিটিং করে বস হইবেন সোজা কথা। সো এই জায়গায় আমার একটা ভাইয়ের কথা মনে পড়ছে। উনি হলো এখন বর্তমানে বিসিএস ক্যাডার আমাদের এলাকায়। অ্যান্ড আমার এলাকা হলো একদম উত্তরবঙ্গের শেষ মাথা রংপুর-টংপুর ছেড়ে যেতে হয় গ্রামের বাড়ি। সো উনার সাথে আমার দেখা হয়েছিল কখন? যখন আমার কাকা মানে মারা গেল। আমরা গেছিলাম। আমাকে জিজ্ঞাসা করছিল, "তুই কি করতেছিস?" আমি বললাম যে, "আমি অ্যাজ এ এডিটর হিসেবে কাজ করতেছি। বিভিন্ন ক্রিয়েটর বা ব্র্যান্ডের সাথে হালকা পাতলা কাজ করতেছি আমি এখন। আর লেখাপড়া কন্টিনিউ করতেছি হালকা পাতলা।" সো এটা নিয়ে কথাবার্তা তো উনি ওই জায়গায় আমাকে একটা অ্যাডভাইস দিছে। তো আপনারা যারা শুনতেছেন জিনিসটা একটু ক্লিয়ারলি শুনুন। জিনিসটা উনি এইভাবে বলছে যে, "মুন্না, যদি তুমি মুসি হও, মুসি তো আমরা সবাই চিনি যিনি জুতা সেলাই করে। তুমি যদি মুসি হও, এমন মুসি হও যে বাজারে বা বাইরে যদি কারো জুতা ছিঁড়ে যায়, ওই এলাকার ভিত্তিতে কারো যদি জুতা ছিঁড়ে যায়, সবার আগে তোমার নামটা যাতে মনে পড়ে, ঠিক আছে, ওই মুন্না নামে এক মুসি আছে, ও ভালো জুতা সেলাই করতে পারে।" যেটা জিহাদ ভাই বলছে যে তুমি এডিট করলে এমন এডিট করো, যখন কোনো কারো এডিটর লাগবে, সে যদি একবার তোমার ব্র্যান্ডের উপর দিয়ে যায়, তার যাতে এইটা ফিল হইতে হয়, ও আমার ভিডিও এডিটর লাগবে, আমি তো জিহাদ ভাইকে দেখছিলাম, ঠিক আছে, ওনাকে আমি নক করি, ওনার সাথে কন্ট্যাক্ট করি। তো এইটাই যে উনি যে বলছে যে আপনাকে বস টাইপ একদম যে এডিট করলে আপনাকে ভালো একজন ভালো এডিটর হতে হবে, যে খুব ভালো এডিটর। অ্যান্ড এইটাই যে মানে ওর ভাইয়ের কথাটা কিন্তু সেম, যে তুমি যদি মুচিও হও, এমন মুচি হও যাতে ওই এলাকার জুতা ছিল যা তোমার কথায় মনে পড়ে। তো এই জিনিসটা একদম এখানে খাপ খেয়ে গেছে ভাইয়ার কথায়। তো এটাই আর কি। অ্যান্ড আচ্ছা, সো আমরা সামনের দিকে আগাই। সো আমি এই কোশ্চেনটা এর আগেও করছিলাম যে মানে ভাইকে তো বলছিলাম যে আপনি হয়তো জানেন না, ভাইয়া হয়তো পরে জানছে, ঠিক আছে, আমি ভিডিও এডিটিং সার্ভিসকে মনিটাইজ করতে পারবো। সো এটা তো আমরা অলরেডি জানলাম, এটা প্যারা নাই, কারণ অলরেডি সবাই জানে। আরেকটা জিনিস হলো, যেহেতু ভাইয়া মেন্টর হিসাবে কাজ করতেছেন এখন, আমি অলরেডি দেখলাম কোর্সে। সো মেন্টর হিসাবে কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি মানে যারা শিখতেছে তাদের ভিতরে অ্যাকচুয়ালি দুর্বলতাটা কোথায়, মানে তারা অ্যাকচুয়ালি ভুল কোথায় করতেছে, যখন অ্যাকচুয়ালি কোর্স কিনতেছে তারপরও একই ভুল বারবার করতেছে, এটা আপনি ট্রাই করতেছেন ওনাদেরকে বোঝানো যে না তুমি এটা করো না, অ্যাকচুয়ালি তুমি এইগুলা করো বা এইভাবে দেখো আরো বেটার হবে জিনিসটা। বাট ওরা অ্যাকচুয়ালি আপনাকে মানে ওইভাবে বোঝার ট্রাই করতেছে না। অনেকে বুঝতেছে, আমি বলতেছি সবাই না,
বাট অনেকে আবার বুঝতেছে না। তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? আমি আমার মানে স্টুডেন্টদেরকে এই মেন্টরশিপ দেওয়ার সময় আর কি এই এক্সপিরিয়েন্সটা পেয়েছি। মানে আমাদের বাঙালি বলেন, বাঙালিদেরকে দেখেছি তো। তো আমাদের বাঙালির মধ্যে একটা সমস্যা বা আমার স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা আমি ফোকাস করেছি। প্রায় 90% স্টুডেন্টের মধ্যে এই সমস্যাটা ফোকাস করেছি। তারা তড়িঘড়ি করে। কেমন তড়িঘড়ি? তাড়াতাড়ি কামাইতে হবে। এছাড়া আরেকটা তড়িঘড়ি, আমি তাদেরকে ধরেন গাইডলাইন দিচ্ছি যে এইটা এভাবে এভাবে সম্পূর্ণ দেখে বুঝতে হবে। কিন্তু না, তারা সম্পূর্ণ দেখবে না। স্কিপ করে করে যাবে। তো এই তড়িঘড়ি করতে যায় তারা ভুল করে এবং আবার তারা এই তড়িঘড়ি কাজটা রিটার্ন করতে হয়, আবার তড়িঘড়ি করে। তো এই তড়িঘড়িটা জিনিসটা করা যাবে না। কিছুটা ধৈর্য নাই। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়া করে কোনো কিছু করা যাবে না। আমি শুরুতে অনেক তাড়াহুড়া করছি, যার কারণে আমি আলটিমেটলি দেখছি পিছায় যাওয়া লাগে। আপনি ধীর গতিতে আগান, সোজা স্লো বাট স্টিডলি উইন দ্য রেস। ধীরে আগান। আমার আমাকে অনেকেই বলে, জিহাদ ভাই এজেন্সি বিজনেস তো স্টার্ট করলেন, সো ডলার বার্ন করতেছেন না কেন, আরো ফাস্ট গ্রো করতেছেন না কেন? আপনার তো গ্রো এর সব স্টেপ গুলা মানে ফানেল তো সাজানোই আছে, আপনি ফার্স্ট স্টেপ নিচ্ছেন না কেন? আমি তখন তাদেরকে বলি, ভাই আমার তাড়াহুড়া করার দরকার নেই, আমি ধীরে 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 আগাবো। আমি স্টপ হয়ে যাব না, আমি ধীরে আগাই, কিন্তু এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আমার তড়িঘড়ি করতে যে আমি স্টপ হয়ে যাবে এমন হওয়া যাবে না। আমি ধীরে 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 আগাবো, স্টপ হওয়া যাবে না। সো আমাদের বাঙালি ভাইদের মধ্যে একটা সমস্যা বা আমার স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা দেখেছি, আমার স্টুডেন্ট না, প্রতিটা বাঙালির মধ্যেই, যে আমরা আহ ওই যে তড়িঘড়ি করি। আর দ্বিতীয় যে বিষয়টা, আহ আপনার আমরা ছোটকে ছোট বলে তাচ্ছিল্য করি এবং বড়কেই বড় হিসেবে দেখি যে এর মধ্যে জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, এইটা মনে করি। যেমন আমার অনেক স্টুডেন্টরা আছে যে আমি জুনিয়র, মানে আমার দেখতে মানে মানে শারীরিক গ্রোথ অনুযায়ী অনেক অনেক ইয়াং লাগে। তো অনেক বড় ভাইয়েরা আছে, বড় লেভেলের। এরা আর কি ওই রকম ভাবে কিছু মনে করে না, বাট তারা যখন ক্লাস শেষ করে, কোর্স শেষ করে, তাদের অনেকেরই কথা ছিল, ভাই আমি তো আপনাকে শুরুতে ভাবে গুরুত্বই দিই নাই, বাট আপনার মধ্যে যে আপনি যে এত ভালোভাবে শেখাইছেন, এটা আমার খুব ভালো লাগছে, অন্য কোর্স থেকে এরকম শিখতে পারিনি। তো ভাই সবাইকে গুরুত্ব দিবে, ছোট হোক, তার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিতেই পারে। এইটা সব সময় আমাকে বলে বা অন্যকে বলে না, ছোট বড় সবাইকে গুরুত্ব দিবেন, যদি সে আপনার থেকে একটু বেশি জ্ঞান রাখে। একটু কেউ যদি আপনাকে একটুও যদি হেল্প করে, তৃতীয় বিষয় যেটা, কেউ যদি আপনাকে একটু হেল্প করে, ওই হেল্পটাকে মনে রাখবেন, ওই হেল্পটাকে মনে রেখে তাকে সম্মান করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার ওই যে হেল্পের বিনিময়ে আপনি যে ইয়াটা আগাচ্ছেন, ওইটাতে আপনার আল্লাহ বারাকা দিবেন। আপনি কাউকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। না, আবার এটা অবশ্যই। একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আমার লাইফে ধরেন অনেক ভাইকে হাতে ধরে আগানোর চেষ্টা করেছি, যেন আমার যে স্ট্রাগলটা ফলো করা লাগছে। আমার লাইফে আমার শুরু থেকে সবকিছু নিজেকেই করতে হয়েছে। মানে নিজে কাজ করে সবকিছু নিজে করা অভ্যাস আমার। ধরেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকা আমার পছন্দ না। যতদিন আল্লাহ ধরেন যখন থেকে আমার আল্লাহ তাআলা হাতে পায়ে শক্তি দিছে, গায়ে শক্তি দিছে, জ্ঞান বুদ্ধি দিছে, তখন থেকে আমি করে খাওয়া অভ্যাস। আমি কাজ করে নিজে চলছি ছোটবেলা থেকেই। সো আমার ধরেন এই কাজের, যখন আমি কাজ করা শুরু করি তখন থেকে ধরেন আমরা সবসময় সবাইকে সম্মান করছি এবং সবসময় সবকিছু গুরুত্ব দিয়ে দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কিন্তু আমি অনেক মানুষকে আ ইয়ে করতে গিয়ে মানে হেল্প করতে গিয়ে দেখছি বা অন্যদেরকে দেখছি যে তারা একজনের থেকে হেল্প পাইছে। আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। দেন আমি নাম বলব না। আমি আপনার থেকে একটা এক্সপেরিয়েন্স মানে হেল্প পাইছি। আমি আপনাকে মূল্যায়ন করলাম না। এবং আল্লাহ তাআলা অবশ্যই ওই মূল্যায়ন না করার কারণে আপনার যেকোনো চারিদিক থেকে ওইটার না বারাকা কমায় দিবে। এবং কেউ যদি আপনাকে এতটুকু পরিমাণ হেল্প করে, তাকে অবশ্যই মূল্যায়ন করবেন। তাকে অবশ্যই কি ওইটার যথাযথ কি হ্যাঁ, মর্যাদা অত দিবেন। রেসপেক্টটা দিবেন যে যতটুকু আমি করছি। রেসপেক্ট দিবেন, সম্মানটা দিবেন। অবশ্যই। এতে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবে। আমরা আমি অনেক ভাইদের করছি। তারা ভাই সত্য কথা বলতে আমি এক ভাইয়ের একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য হেল্প করছি। সে লিটারেলি ওইটার মর্যাদায় মানে তাকে যে হেল্প করছি সে অনেক হ্যাপি, অনেক কিছু, হ্যাঁ? সো আমার ওইটার জন্য মর্যাদাই দেয় নাই। আমি বলছি যে যাক, মনিটাইজেশন তো পাইছে।
এরকম অনেক ঘটনা আছে। তো আল্লাহ তাআলা তার ওই কাজে বারাকা দেয় নাই। কিছুদিন পরে তার চ্যানেলটাই সাসপেন্ড হয়ে যায়। আমি মনে থেকে তাকে দোয়া করছি আল্লাহ তাআলা বারাকা দিক। কিন্তু ওই যে যেটা আমি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমি শেয়ার করার চেষ্টা করতেছি যে ভাই আপনার প্রতিটা কাজের কেউ যদি আপনাকে একটু হেল্প করে, রিডিং সেক্টরে বা যেকোনো সেক্টরে আপনার কেউ যদি হেল্প করে, অবশ্যই সেটা কি আপনার মর্যাদা দিতে হবে। আমাদের টপিকটা এটাই ছিল যে যেটা ফোকাস রাখতে হবে, যে মানুষের মূল্যায়ন করতে হবে, কথা দিলে কথা রাখতে হবে। ভাই এগুলো মেনটেন রাখবেন। আর ছোট বড় সবাইকেই গুরুত্ব দিবেন। গুরুত্ব দিলে দেখবেন ভালো কিছুটা হবে। এই না না, এটা অবশ্যই অবশ্যই লাইক আরেকটা জিনিস হলো কি যে এটা একসময় আমিও বিশ্বাস করতাম এরকম যে আমার ভিতরে ট্যালেন্ট নাই, আমার ফ্রেন্ড আছে ও ভালো ট্যালেন্টেড, ও ভালো আর্ট জানে, ও ভালো মিউজিকই পায়, অন্য কিছু, বা ও চেস প্লে করতে পারে, অনেক ভালো ট্যালেন্টেড। বাট আমি ভাবতাম আমার কাছে ট্যালেন্ট অতটা নাই। বাট আমি যদি বলি, আমি কিন্তু রোনালদোর অনেক বড় একজন ফ্যান। আমি রোনালদোকে অনেক সাপোর্ট করি, মানে বলতে গেলে ওর ডেডিকেশন, ওর হার্ড ওয়ার্ক আমার ভালো লাগে। সো ওর একটা কথা আছে পডকাস্টে, আমি অনেক পডকাস্ট কনজিউম করি। সো ওই যে একটা কথা বলছে যে অবসেশন অলওয়েজ বিট ট্যালেন্ট। তোমার যদি কোনো কাজের প্রতি তুমি অবসেস থাকো যে তোমার কাজটা করতে এত ভালো লাগে, যে কাজটা অন্যজনের করতে মনে হয় যে আরে এত ভালো লাগে না, এত পেশার এত হার্ড ওয়ার্ক ভালো লাগে না, বাট তোমার কাছে লাগতেছে পানি ভাত, যেটা জিয়াদ ভাইয়ের কাছে এডিটিং পানি ভাত লাগতেছে, তাহলে তার মানে কি উনি ওইটা এনজয় করতেছে। অন্যজনের কাছে এটা ওয়ার্ক মনে হবে, ওনার কাছে এটা মনে হবে একটা প্লে টাইপ, লাইক আমি খেলতেছি, আমি লার্নিং করতেছি, আমি ভালো এডিট করতেছি, আমি শিখতেছি এইটা। সো এইটাই যে যদি আপনার অনেকে ভাবি আমরা, ও জিহাদ ভাই এত ভালো এডিট পারে, আমি কেন পারি না। সো এটা ভাই হইলো ওনার কিন্তু অবসেশন ছিল, উনি ভালো এডিটের সাথে লেগে রয়েছে, শিখছে। সো এর জন্য দেখবেন যে ট্যালেন্ট, আমি অনেক ট্যালেন্টেড লোকদের দেখছি যারা সাকসেসই হয় না ভাই, আপনি বিশ্বাস করবেন। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমি যদি আমার রেজাল্টের কথা বলি খুবই বাজে, অ্যান্ড আমি টেস্ট পরীক্ষা পাশ করছি ভাই প্রত্যেকটা 33 পায়। আমার মানে স্কুলের যিনি প্রিন্সিপাল মানে হেডমাস্টার থাকে, আর সভাপতি আমার ছিল আমার এক কাকা টাইপের লোক লাগে, ওনাকে রয়েছে বইলা যে আপনার ভাইসটা তো এরকম এরকম করছে, আমরা 2 ভাই ছিলাম, ও এক আমার আরেক ভাই এখন আর্মিতে আছে। সো বলছে যে এরা 2জন এরকম এরকম ভাবে পাস করছে। সো ওই সময় আমি এরকম ভাবে কোনো খেয়াল করিনি, বাট আজকে আমি আমার আমার ফ্রেন্ড বলতেছিল আর 1 বছর আগে, যেমন না দেখ তোদের সাথে আমাদের রোল ছিল কত আগে, আমরা টপ স্টুডেন্ট ছিলাম, আমি ওই সাইদুল বাসা ও টপ স্টুডেন্ট ছিল। বাট খেয়াল করে দেখলাম যে তোরা অ্যাকচুয়ালি মনে হয় যে তোদের লেখাপড়া ঠিকঠাক আছে বা তোরা একটা দিকে আগাচ্ছিস, বাট তুই খেয়াল করে দেখ আর তো যারা উপরে ছিল তাদের কিন্তু অতটাই নেই। ওরা কিন্তু আমাদের চেয়ে ভালো ট্যালেন্টেড ভাই, ওদের হ্যান্ড রাইটিং, ওরা যে কোনো কিছু এত সুন্দর করে লিখতে পারে বা বলতে পারে, যেটা আমি চিন্তাও করতে পারতাম না। বাট ইন দি এন্ড যে কার লাইফে কে কোথায় যাবে কেউই জানি না আমরা। সো এটা কোনো সময় চিন্তা করবেন না যে আপনার কাছে ট্যালেন্ট নাই। ভাই এই দুনিয়াতে ট্যালেন্ট থাকলেও যদি এই হার্ড ওয়ার্ক না করতে পারে, ট্যালেন্টের কোনো ভ্যালু নেই, এটা সবাই জানি। সো দ্যাটস ট্রু, আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং পার্সন হতে হবে। লাইক ভাইয়া যেটা বললো, বডিরও খেয়াল রাখবেন, 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা ঘুমাবেন, আর ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেকে বলে স্লিপ হইলো সুপার পাওয়ার হিউম্যান ব্রেনের জন্য, কারণ আপনি যদি ঠিক মতো না ঘুমান আপনার ব্রেন ঠিক মতো কাজ করতে পারবে না, অপটিমাইজ ঠিক মতো হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে আপনাকে ঘুমটা ঠিক মতো রাখতে হবে, স্লিপিং টাইম যেটা আছে ভালোভাবে রাখতে হবে। দেন ভাইয়া তো লিস্ট বললোই যে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে। সো আরেকটা জিনিস ভাইয়া বলছে, সেটা হলো আমি বলি যে র্যামের বিষয়টা। ভাইয়া আমি যখন স্টার্ট করছি, আমি একটু শেয়ার করি, আমার পিসি কনফিগারেশন ছিল রাইজন 3000G। একসময় কিন্তু বাংলাদেশ অনেক ভালো চলতেছিল প্রসেসরটা, সবচেয়ে লো প্রাইসে 3000G। পূর্বের সময় হ্যাঁ, করোনার একটু আগে। সো ওই 3000 যে একটা প্রসেসর দিয়া বানাইছিলাম, মাদারবোর্ড ছিল MSI 320 ম্যাক্স প্রো, অ্যান্ড 8 জিবির একটা র্যাম ছিল 3200 সো এইটা কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যেটা ভাইয়া বলছে, ভাইয়ার আমি সেম প্রায়। দেন ওইটা কিনে দিছে আমাকে, বলা ঠিক না পার্সোনাল, লোন তুলে। পিসি আমার এই পাশে, লাইক এই যে এটা হলো টিভি, এই টিভিটাও আমার কিনা দিছে, বাট এটা আমি পরে সেল দিছি আমার এক ভাইয়ার কাছে, ওনাতে লাগবে। বাট আবার আমি নিয়ে আসছি কারণ আমার একটা ফ্রেন্ড আবার ওই এডিটিং শিখতেছে, যেন আমাকে বলছে যে আমি বেসিকটা শিখি, দেখি কতদূর যাইতে পারে। আমি বলছি ঠিক আছে, পিসি আমার পুরানটা আছে, তুই শিখতে পারিস। ও এটা এখনো চলতেছে পিসিটা। সো এইটাই যে পিসি বা ডিভাইস ম্যাটার করে, আবার ম্যাটার করে না। কারণ আপনি যদি
2 দিন শিখা 3 দিনের দিন নাই শেখেন তাহলে ভাই এত টাকা খরচ কইরা লাইক ভাইয়া যেটা করছে ভাইয়া নিজে স্টার্ট করছে আর্নিং করছে দেন পিসি কিনছে দেন এখন তো দেখতে পাচ্ছেন ওনার জার্নিটা হয় কোথায় নিয়ে আসছে। সো এটাই আর কি যে আপনি স্টার্ট করেন, আপনি যখন আউটপুট দেখাইতে পারবেন সবাইকে আপনার ফ্যামিলি দিকে তখন তারা অবশ্যই আপনাকে একটু হলে হেল্প করবে। এটা তো আমরা সবাই জানি, বাবা মারা চাই ছেলেরা ভালো কিছু করুক ছেলে মেয়েরা। সো ট্রাইটা করেন, বাকিটা ইনশাল্লাহ হবে। অ্যান্ড সো একটা জিনিস হলো কি, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মতে লাইক যারা এডিটর আছে তাদের কিছু স্কিলের দিক খেয়াল রাখা উচিত। সো আপনার মতে লাইক ভাইয়া যেহেতু আমার চেয়েও এক্সপিরিয়েন্স বেশি আপনার, কারণ আমি এডিটিং এর জার্নি যত আগে আসে আমার হয়তো আপনার চেয়ে অনেক কম, লাইক 1 বছর বা 13 বছর হবে, এর বেশি না। কারণ আমি লেখাপড়ার দিক মনোযোগ ছিলাম, বা বলতে গেলে ফ্যামিলি এগুলোর দিক কোনো নজর দিত না। কারণ আমাদের ফ্যামিলি বোঝেন নাই তো, মানে ভাই আমাদের বাবা মা তো একটা জিনিস ছিল কি, লেখাপড়া করবা চাকরি নিবা শেষ, বাকি দুনিয়ার কিছু করা দরকার নেই। এটা এটা হয়তো আপনিও ফেস করছেন যে আন্টি আঙ্কেল হয়তো বলছে যে না এ সব বাদ, না, এই ক্ষেত্রে লেখাপড়া করে আমার দিকটা একদম একদম ডিফারেন্ট। আমার তাহলে তো দিকটা আপনি একদম লাকি, ডিফারেন্ট। আপনি লাকি। আপনি যেটা বললেন যে ফ্যামিলি বাগেরা বাগেরা, আমি এই টপিকটাতে একটু ইয়া করি, গ্র্যাব করি। আহ, ধরেন প্রতিটা বাবা মায়ের প্রেশার থাকে, পড়াশোনা করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। আমার ভাই এটা না, আমার বাবা মা আমাকে রিল্যাক্স লাইফ দিছে। বাবা, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর, তোর যা ইচ্ছা কর, লাইফে ফুল এনজয় কর। ইন কেস আমার বাবা মা বলছে যে তুই মানে, আমি তো ম্যারিড, বিবাহের আগে আমার মা বলছে, বাপ তুই এত আগে বিয়ে করিস না। আমি তো আর্লি ম্যারেজের পক্ষে, বাট আমার মায়ের কথা যে বাপ তুই এত আগে বিয়ে করিস না, তুই তো লাইফটাকে আগে এনজয় করে নে, দুনিয়া দেখে নে। আমার বাবার কথা সবসময় যে তুই তোর লাইফটাকে তোর মতো করে লিড কর। এই জন্য আমি সফল এত দূর আসতে পারছি ভাই। আমার বাবা মা যদি আমাকে এভাবে ফুল ফ্রিডম না দিত, আমি আমার মাকে যদি এখন যা বলি বা আমি এই জিনিসটা করবো, আমার মা আমাকে বলবে না যে তুই এটা করিস না, ভাবি চিন্তা করিস, এটা বলবে না ভাই। মা বলবে তুই কর, তোর ইচ্ছা মতো কর। আমি যদি মা বলি মা আমি এই জিনিসটা বিক্রি করে দিব, আর মা আমাকে আটকাবে না, কারণ সে জানে যে, তবে হ্যাঁ ভাই আপনার তাদের বিশ্বাস ঠিক রাখতে হবে, তাদের বিশ্বাস ভাঙা যাবে না, তাইলে তখন আপনার এটা বাবা মা অবশ্যই, আপনার উপর ফুললি বিশ্বাস কারণ করতে আপনাকে হবে। ফ্রিডম দিয়ে রাখলো আর আপনি যে আপনার বন্ধুদের সাথে উল্টাপাল্টা হ্যাঁ, কিছু করলেন যেটা হয়তো আমরা বলতে পারবো না, কারণ ইউটিউবে স্ট্রাইক মারতে পারে। সো ওগুলা হ্যাঁ, করা যাবে না। একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। হুম। আমি আমার প্রতিবেশী একটা লোক এসে আমার মায়ের কাছে বলতেছে যে তোমার ছেলে কিন্তু খারাপ হয়ে গিয়েছে, তো তোমার ছেলেকে দেখে শুনে রেখো, সে খারাপ মানুষের সাথে করতেছে। তখন মা আমার, আমি ঘরের মধ্যে শুয়ে, আমার মা হেসে বলতেছে যে ওই লোকটাকে বলতে, সে লোকটা জানে না আমি ঘরের মধ্যে আছি। সে লোকটাকে হেসে বলতেছে যে হ্যাঁ একটু খারাপ হওয়ার দরকার আছে, দুনিয়াতে সবাই ভালো মানুষ হলে আবার সমস্যা, একটু খারাপ লোকেরও দরকার আছে। তো ভাই বিশ্বাস লেভেলটা এমন লেভেলে থাকতে হবে বাবা মায়ের, এমন ভাবে রাখতে হবে যেন আপনার বাবা মা ঠিক এভাবে ইয়া করে যে আমার ছেলে ভুল করতেই পারে না। এমন ভাবে আমি রাখছি বলে তারা আমাকে সবসময় ফুল ফ্রিডম দিছে। না না, এটা তো অবশ্যই ভাই অবশ্যই। যেটা বললাম, আমার লাইফটা আসলে ভাই খুব মানে স্মুথে গেছে, কারণ আমার বাবা মা কখনো চাকরি বা ইয়া না। আমি ক্লাস 8 থেকে আমার বাবা আব্বা জিজ্ঞাসা করছে চাকরি করবি নাকি পড়াশোনা, কি করবি। আমি বলছি আব্বা আমার পড়াশোনা ভালো লাগে না, আমি বিজনেস করব। তো ঠিক আছে, আমার আব্বা আমার কখনো ইয়া কেন, বরং আমাকে হেল্প করছে। আমি না না। 2018 সাল থেকে আব্বুর সাথে বিজনেসে হেল্প করছি, এবং আমার ও। বিজনেসের প্রতিটা স্টেপ জানা আছে, মার্কেটিং এর প্রতিটা স্টেপ। হুম। ফ্যামিলির অবশ্যই মনে রাখতে হবে, এবং ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার। ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি আগাতে পারবেন না। তো এই জন্য ভাইয়া আপনার ফ্যামিলির সবার সাথে ভালোভাবে একটা বন্ডিং রেখে ফ্যামিলিকে মানায় এরপর আপনি ইয়ে করেন, কারণ ফ্যামিলির সাপোর্ট না থাকলে ভাইয়া আগানো খুব কঠিন, কারণ যেটা দিন ভাইয়া বললে। শেষে দিন শেষে ফ্যামিলি আপনার পাশে থাকবে। লাইক আমার বাবা মাও এরকম। লাইক আমার আব্বু কোনোদিন মানে আমার অন্য চাচারা ওনাদের ছেলেদেরকে প্রেশার দেয় তুই লেখাপড়া করে, এটা কর, জব কর, সব কর। আমারও সেম এরকমই রাখছে আপনি যেটা বলবেন। আমার আব্বু আম্মু খুব ফ্রেন্ডলি টাইপের ছিল। লাইক কোনো কিছু নিয়ে মনে করেন যে কি বলবো, আমার বান্ধবীকেও মেসেজ দিছে, এটা নিয়েও আমার সাথে মজা করছে। বৌমাও মেসেজ দিছে, এই করছে সেই করছে, কি বলবো। লাইক এটা নিয়ে খুব মজা লেগেছে আমার সাথে। সো থ্যাঙ্কস। এটা আসলে আমাদের এটা কৃতজ্ঞ মানে বাবা মার মতো। লাইক আপনি যেটা আন্টি আঙ্কেলের প্রতি জানালেন, দ্যাটস রিয়েলি মানে আই অ্যাপ্রিসিয়েট উইথ ইউ, মানে অলওয়েজ। কারণ আমি খেয়াল করি যখন আমার পিসি বা কিনে দিল, ভাই যদি বাবা মা বিশ্বাস না করতো পিসি কিনে দিল না। লাইক আপনাকে যদি বিশ্বাস না করতো আপনাকে এইভাবে ওই আঙ্কেলকে ওই লোকটাকে বলতো না, বা আপনাকে বল ঠিক আছে বাবা তুই ক, আমি তোর পাশে আছি, সমস্যা নেই। কারণ ওইটুক বিশ্বাস ছিল। বাট হ্যাঁ, বিশ্বাস একবার ভেঙে গেলে অনেক প্রবলেম, কারণ আমরা অনেক ফ্রেন্ডদেরকে দেখতেছি। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই।
যেটা বিশ্বাসটা যে বললেন যে হুম, বিশ্বাস রাখা, এখন বিশ্বাসটা বাবা মায়ের রাখবেন কেউ, এখানে একটা মজার টপিক বলি। আমি ধরেন বাইরে কোনো একটা অকাম করছি, অকাম বলতে হুম, যে দুষ্টামি আর কি, যেটা মানে উর্দু উর্দু বয়সে 18-17 বছর বয়সে করে, হুম, স্মোক করা, একজনকে একজনের ক্ষতি করা, মানে একজনের কাছ থেকে আম ছিঁড়ে খাওয়া, বা একজনের বাসায় ঢিল মারা, এরকম হয় কিন্তু এই বয়সে সবাই করে। তো আমি ওইটা করলে বাসায় এসে বলছি যে আম্মু আজকে আমি ধরেন স্মোক করছি, বা এই মানুষটা আজকে একটা ক্ষতি করে ফেলছি, আম্মু আজকে এই টাকাটা এই জায়গায় নষ্ট করে ফেলছি, ভুল করে করে ফেলছি, আমি এটা বলতাম। এবং আমার বাবা মা এই জন্য আমার উপর বিশ্বাস করতো যে কিছু করলে তো আমার ছেলে আমাকে বলে, এই জন্য তারা আমার উপর বিশ্বাস রাখছে যে না সে না যদি এটা কোনো অবশ্যই। ভুল করতো অবশ্যই আমার কাছে বলতো, সে যদি নিতান্তে কোনো ভুল করে বসতো সে আমাকে বলতো। এবং আমার বাবা মা, এখানে যদি বাবা মা দেখেন তাহলে তাদের ক্ষেত্রে বলবো, ছেলেকে ফুললি একদম কি দায়িত্বশীল বানায়। আপনি নিজে দায়িত্ব না নিয়ে সে আপনার ছেলেদের উপর দায়িত্ব দিয়ে দেন। আমার বাবা আমাকে এভাবে গড়ে তুলছে। আমার বাবা, আমি এতটুকু মানে আমি দায়িত্বের সাথে চলতে পারতেছি কারণ আমার বাবা আমার উপর সবকিছু দায়ভার ছেড়ে দিয়েছে, এবং আমি যে কোনো পরিস্থিতি লিড করতে পারি। এখন অধিকাংশ বাবা মায়ের ক্ষেত্রে যেটা হয়, সোনায় সোহাগা করে রাখে, এটা উচিত না ভাই। আপনি আপনার ছেলের উপর প্রেসার দেন। এখানে দুনিয়ার নিয়ম বলতে গেলে কানুন শিখান, দুনিয়া কিভাবে চলতেছে, কিভাবে চলতে হবে। লাইক হ্যাঁ, আমাদের বাংলাদেশে ভাই একটা প্রবলেম আছে, লাইক আপনি যেহেতু আপনি অ্যাটমিক হ্যাবিট বই পড়ছেন, তার মানে আমি শিওর আপনি বইটি পড়েন আমার মতো, আমি অনেক বই পড়ি। সো রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড একটা বই আছে, আই থিঙ্ক বইটা ওই পাশে, আমি পিসি, ওই পিসির উপরে। সো ওই বইটা আমি হ্যাঁ, পড়া শেষ করছি, কিনছি আমি আরো 7 মাস আগে, বাট শেষ করছি 2025-এর শেষের দিক। সো ওই বইটাতে একটা জিনিস খেয়াল করে দেখলাম, মানে আমি যেটুকু লার্নিং হলো, আমাদের বাংলাদেশে বাবা মা যারা আছি তারা একটা সবচেয়ে বড় ভুল করি, আমরা ছেলেদেরকে টাকা পয়সা সম্পর্কে শিখাই না। টাকা কিভাবে রান হয়, আর্নিং কিভাবে কয়, টাকা ম্যানেজ কিভাবে করতে হবে, ইনভেস্টমেন্ট কোনটাকে বলে, কোনটাকে অ্যাসেট বলে, কোনটাকে লাইবিলিটি বলে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে শেখানো হয় না। আমাদের স্কুল দেখেন আপনি, স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটিতেও শেখানো হয় না। রিসেন্টলি আমি পডকাস্ট করছি হলো সিয়াম ভাইয়ের সাথে, আমার আগের পডকাস্টটা, উনিও এই কথাই বলছে যে হ্যাঁ এটা এটা ট্রু, যে আমাদেরকে টাকা পয়সা ওইভাবে দেখানো হয় না। কারণ আমাদের প্যারেন্টরা এটা ভাবে যে আমি যদি ছেলেকে এখন টাকা পয়সার বিষয়ে বলি, ও হয়তো পড়ালেখা বাদ দিয়ে বাজে হয়ে যাবে, টাকা পয়সার দিক নজর চলে যাবে। বাট দ্যাটস নট ট্রু। কারণ আমরা, আপনি খেয়াল করে দেখেন, লাইক আমি খেয়াল করে দেখছি এখনকার টাইম অধিকাংশ আমাদের বাবা মা যারা আছে, অনেকে ইনভেস্টমেন্ট বলতে কোনটা বোঝে, কোন একটা টিভি কেনা, কোন একটা ফ্রিজ কেনা, কোন একটা সোফা কেনা। আমার নিজের বাবা মারও এটা এটা বোঝে, আমার নিজের বাবা মা। আমি বোঝানোর পর হয়তো এখন হয়তো ওনারা বুঝতে পারছে না এটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট না, এটা লাইবিলিটি। সো এই জিনিসগুলো খেয়াল করেন যে এই যে ইনভেস্টমেন্টটা করলো, লাইক কোনো সোফা কিনলো, কোনো টিভি কিনলো, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট না। কারণ এটা একবার টাকা গেছে, এটা কিন্তু আমাদেরকে টাকা ব্যাক দিবে না। এই জিনিসগুলো খুবই, সো এটা অবশ্যই ভাইয়া যেটা বললো যে কোনো বাবা মা দেখলে অবশ্যই তার টাকা শেখানো ট্রাই করবে যে আসলে টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয়, বা ইনভেস্টমেন্ট কিভাবে হয়, বিজনেস কিভাবে রান হয়, মার্কেটিং কিভাবে হয়। কারণ অ্যালন মাস্ককে আমরা সবাই চিনি, ভাইয়াও চিনি, কারণ ওর পাগলামির জন্য। অ্যালন মাস্কের কিন্তু নিজের স্কুল আছে, নিজের ছেলেমেয়েদেরকে পড়ানোর জন্য, কিন্তু নর্মাল স্কুলে পাঠানো, ও নিজে টিচার। অ্যান্ড ওই স্কুলে কি শেখানো হয়, তোমার কোডিং করতে ভালো লাগে, তুমি সারাদিন কোডিং করো। তোমার ফিজিক্যাল কোনো ভালো লাগে, অলিম্পিক টলিম্পিক গেম টেম এগুলো ভালো লাগে, তুমি ওইটা করো। তোমার ভিডিও এডিটিং ভালো লাগে, ঠিক আছে তুমি এইটা করো। দেন তোমার এআই এজেন্ট বা এআই নিয়ে কাজ করতে ভালো লাগে, তুমি এটা করো। তোমার রকেট সায়েন্স ভালো লাগে, তুমি এটা করো। মানে যেটা অ্যাকচুয়ালি তোমার ভালো লাগে, তুমি এনজয় করো, সেটা শেখানো হইতেছে। আর যেটা আমাদের বাংলাদেশে ভাই 99% বাবা মারা এটা করে না। 1% যারা করে তারা তো আমরা লাকি, আল্লাহ রহমতে। এন্ড এটা আসলে সো থাক, এখন আমরা এত ফ্যামিলি ইয়ে না ভাই, কারণ আমরা যেহেতু আমরা একটা টপিক নিয়ে গেছি, এন্ড যেহেতু এগুলো শেয়ার করলাম, কারণ এগুলো অবশ্যই আপনার জানা দরকার, কারণ লং টার্ম গোলের জন্য ইন ফিউচারে। কারণ দিন শেষে আমাদের একটা জিনিস জানা থাকা যে বাবা মার জন্য ভালো একজন ছেলে, তাদের ছেলে হতে হবে, নিজের ওয়াইফের জন্য ভালো একজন হাজবেন্ড হতে হবে, নিজের বোনের জন্য ভালো একজন ভাই হতে হবে, যেটা অবশ্যই আমাদের জানা দরকার। সো এক আম, যদি ভাইয়া আরেকটা জিনিস হলো কি যে বর্তমান মানে এডিটর যারা আছে বা এডিটিং ইন্ডাস্ট্রিতে, আমি মনে করি, মানে আমি যেটা মনে করি যে স্টোরি টেলিং অ্যান্ড, কারণ মানে তিনটা জিনিস সবার খেয়াল রাখা উচিত। ফার্স্ট হল স্টোরি টেলিং, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টুল। আমি নিজেই স্টোরি টেলিং ভাইয়া শিখতেছি, কারণ আমার খুব বাজে, খুবই বাজে আমার স্টোরি টেলিং। আমি একটা জিনিস বলে দেখেন, আমি নর্মালি খালি লেখছি, কেন লেখছি,
কারণ স্টোরি টেলিংটা শেখা ট্রাই করতে। সো আমি আমার মতে 3টা স্কিল সবার জানা দরকার: স্টোরি টেলিং, অ্যান্ড আপনি ভিজুয়াল কি ইউজ করবেন এটা এডিটিং সুন্দর দেখানোর জন্য না, অ্যাকচুয়ালি আপনি কি স্টোরি বলতেছেন। আপনার স্টোরিকে যদি সাপোর্ট করে ভিজুয়ালটা রাখবেন, বা যা আইকন যাটা ইউজ করেন। কারণ বর্তমানে আমার একটা জিনিস খেয়াল করে দেখবেন ভাই, বর্তমানে এডিটটা কিছু ফ্যাশনের মতো হয়ে গেছে। আই ডোন্ট নো, কারণ আমি হয়তো এক্সপিরিয়েন্স কম, তারপর আমি বলতেছি এই কারণে কিছুটা ফ্যাশনের মতো কারণ ভাই যে যেত মানে কুল এডিট করতে পারে, এটা কি স্টোরিকে সাপোর্ট করতেছে কিনা সেটার কোনো খবর নেই, বাট করতেছে। অ্যান্ড থার্ড হইলো, আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করি না, ম্যাক্সিমাম লোক এক্সপ্লোর করি না, যেটা আমার কাছে মনে হয় যে এই 3টা জিনিস সবার জানা দরকার। বাট আমি আপনার কাছে জানতে চাইতেছি যে আপনার মধ্যে কোন 3টা স্কিল অ্যাকচুয়ালি সবার একটু একটু হলেও অ্যাডপ্ট করা দরকার, বা একটু লিস্টে রাখা দরকার। হ্যাঁ, অ্যাজ এ এডিটর আমার 3টা স্কিল অল্প অল্প করে ডেলি একটু একটু টাইম দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন স্টোরি টেলিং। আপনি যদি ভিডিও এডিটর হন, আপনার যদি স্টোরি টেলিং ব্যাড হয়ে থাকে, আপনার স্টোরি টেলিং যদি বাজে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সাস্টেন করতে পারবেন না, হয়তো 2 দিন 5 দিন, তারপরে আপনাকে সবাই ভুলে যাবে আপনার যদি স্টোরি বিল্ড না করতে পারেন। আমার কিছু ক্লায়েন্ট এবং কিছু স্টুডেন্ট নিজে বলে যে তারা আমাকে ভালোবাসে জাস্ট আমার স্টোরি বিল্ড আপের জন্য। আমার এডিটিং এর মধ্যে তারা নাকি গল্প খুঁজে পায়, যেটা আমি পার্ট বাই পার্ট সাজাই নিয়ে যাই। তারা ভুল যদি স্টোরিতে ভুল করে, সেটা আমি সাজাই নিতে পারি বলে তারা আমাকে ভালোবাসে। এই যে স্টোরিটা বিল্ড করতে পারলে তাহলে আপনি ভালোবাসা পাবেন। আপনার স্টোরিটা যদি সুন্দর না থাকে, তাহলে আপনি যদি স্টোরি টেলিং এর দিকে ফোকাস না রাখেন, তাহলে কিন্তু আপনাকে মানুষ মনে রাখবে না। ঠিক আছে? আর ভিডিও এডিটিং করতে গেলে আপনার অবশ্যই এই হাবি জাবি এত এত ইফেক্ট দিয়ে এডিটিং করা এগুলো শেখা যাবে না। ক্লিন এডিট শিখতে হবে। আমাদের সাইফাত ভাই একটা কথা মাঝে মাঝে বলে, গুড এডিটিং অলওয়েজ হাইডেন। ভালো এডিট, ভালো ভিজুয়াল সবসময় হাইড থাকে। এত এত কালার, এত এত ইয়া দিয়ে এডিট করলেই হবে না। তৃতীয় যে বিষয়টা, আমরা সবসময় যেটা আমাদের মাইন্ডসেট আর কি, আমরা প্লাগইনস, টুলস, এগুলো ইউজ করতে চাই না, কারণ মনে করি আমাদের ওয়ার্ক ফ্লো ব্যাড হয়ে যাবে, আমরা অলস হয়ে যাব। তো ভাই আপনাকে প্লাগইন, টুলস এগুলা ইউজ জানতে হবে, খুব বেশি ইউজ জানতে হবে। আপনি যদি এগুলো না জানেন, তাহলে আপনি ভাই ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন না, গুড এডিট শিখতে পারবেন না। তো ভাই আপনাকে ভালো টুলস, প্লাগইনস এগুলা ইউজেস জানতে হবে আপনাকে। এই তো এইগুলা ফোকাস রাখলে হবে। না, এই এটা অবশ্যই অবশ্যই, কারণ এটাও কারণ যাই হোক, কারণ স্টোরি টেলিংটা এটা ভাইয়া যেটা আমি বলছি, ভাইয়া বলছে, কারণ স্টোরি টেলিং খুবই ইম্পর্টেন্ট এটা আমরা। আচ্ছা, so আচ্ছা, আমি একজন এখানে একটু ইন্টারাপ্ট, জি জি একটু ইন্টারাপ্ট করি। যদিও ভাইয়া বলতেছিলেন, সরি। দেখবেন এখন বর্তমানে এডিটিং এর যে ট্রেন্ডিং, সেটা হচ্ছে ইউআই অ্যানিমেশন। ভাই হয়তো বা জানেন, ইউআই অ্যানিমেশনে কিন্তু বেশি হাবি জাবি এত কালার থাকে না, জাস্ট কি ছোট্ট কিছু ভিজুয়াল থাকে, এবং যে ভিজুয়ালটা স্টোরি বলে। তো আপনার 3টা জিনিস যেটা বললাম, যে আপনার কি স্টোরি টেলিং থাকতে হবে, ক্লিন এডিট থাকতে হবে, এবং আপনার টুলস এগুলার ইউজেস জানতে হবে। তাইলে দেখবেন আপনার আপনার এডিটিং কথা বলবে, গল্প বলবে। আপনার ভয়েস দরকার নেই, আপনার ভয়েস ওভার কারেন্টের ওই মডেলের কথা বলা দরকার না। আপনার এডিটিং তখন কথা বলবে, আপনার এক্স্যাক্টলি। এডিটিং কে কথা বলতে জানতে হবে। আপনার এডিটিং স্টোরি বলবে, নাকি ভয়েস আর্টিস্ট, নাকি মডেল। আপনার এডিট এত সুন্দরভাবে সাজায় তুলতে হবে যেন কি ওইটা স্টোরিটা বলে দেয় আপনার মূল লক্ষ্যটা কি, অ্যাকচুয়ালি ওটা কি প্রকাশ করতে যাচ্ছে, ওইটার ফোকাসটা কি, গোলটা কি। আর এটা যদি না হয়, আপনি যদি স্টোরি টেলিং স্টোরিটাকে ভালোভাবে প্রেজেন্ট না করতে পারেন, তাহলে ওটা জাস্ট একটা কি হাবিজাবি এডিটই হবে। এই তো না, ভাইয়া বলেন, আমি সরি ইন্টারাপ্ট করছিলাম না, এই না, না, জিনিসটা কি। অবশ্যই এটা বেড়া নেই, কারণ ভাই আমার পডকাস্টে ফেললি টাইপের, লাইক আমরা স্টুডিওতে শুট করলে লাইক দেখতেন যে অ্যাজ এ আরো মজা হইতো, কারণ যেহেতু আমাদের অবশ্য লোকেশন এক এক নয়, বাট হোপ ইনশাল্লাহ যদি আমিও একদিন হয় বা আমাদেরই হয়, আপনাদেরই ওই দিক চলে যাবো, দরকার বলে আমরা একসাথে বসে শুট করে আসবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। ইনশাল্লাহ। আচ্ছা, সো এখানে একটা জিনিস হলো কি, একজন ভালো এডিটর আর একজন ধরেন যে অলরেডি হাবিজাবি করতেছে, তফাৎটা কোন জায়গায় অ্যাকচুয়ালি, মানে দুইজনের ভিতরে কোন জিনিসটা একটু ডিফারেন্ট থাকে?
আহ, দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনার সঠিক গাইডলাইন। ওকে। সঠিক গাইডলাইনে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে। যেমন একজন ধরেন আমাদের মধ্যে একটা ভুল মাইন্ডসেট থাকে, যেটা আমার মধ্যেও ছিল আগে, যে আমি বেস্ট, আমার এডিটিং বেস্ট, মানুষ কি বলতেছে ও ভুল বলতেছে, ও আমার ভুল ধরছে মানে ও ভুল, আমি বেস্ট, এরকম মাইন্ডসেট থাকে। সো ভাই, অন্য কেউ যদি ফিডব্যাক দেয় সেটা নিতে জানতে হবে, ফিডব্যাক নিতে জানতে হবে। এবং কি আমি যেটা বলতেছিলাম যে আপনার ওই গুড এডিটর এবং কি হাবিজাবি এডিট, আপনি হাবিজাবি এডিটরের যেটা ভুল করে সেটা হচ্ছে সে নিজেকে মনে করে যে আমি বেস্ট, এবং সে কোনো একটা গাইডলাইনের মধ্যে চায় না। সে নিজের মতো করে অন প্রসেসে কাজ করে, নিজের অন থিওরিতে কাজ করে, যার জন্য ওর মতো করে ও ভিজুয়াল করে যায়, যেটা হাবিজাবি হয়ে যায়। না, আর এটা আর কি যে যে আপনাকে ফিডব্যাককে ওয়েলকাম জানাতে হবে, অলওয়েজ ফিডব্যাককে ওয়েলকাম জানাতে হবে। আমি কাজ করার পর আমার সিনিয়র ভাইদের দেখাইতাম, ভাইয়া দেখেন তো এটার মধ্যে ভুল গেছে, একটু ফিডব্যাক দেন। তো তারা বিরক্ত হয়েছে, আমি তারপরে তাদের বিরক্ত করছি, ফিডব্যাক দেন ভাই। তো ভাই এটার মাধ্যমে কি আছে, সে আমাকে গাইড করতেছে, গাইডলাইনের মধ্যে যাচ্ছি। সো আমার ভুলগুলো সে তুলে ধরতেছে। আর আমি যদি মনে করতাম যে না, আমি যেটা এডিট করছি এইটাই বেস্ট, তাহলে আমার এডিটিং হাবি জাবি হয়ে যাবে, আমার কোনো ইয়ে আসতো না। আমি এই যে সাহেবসন ভাইয়ের টিমে কাজ করছি কিছুদিন, আমি সাহেবসন ভাইকে বিশ্বাস যাবেন না, দিনে 5 বার করে ফোন দিচ্ছি, ভাইয়া এই জিনিসটা একটু ফিডব্যাক দেন না, এই জিনিসটা একটু, তার কাজ না অন্য কাজ, ভাইয়া আমি এই জায়গাতে একটু প্যারা খাচ্ছি, আমাকে একটু ফিডব্যাক দেন, আমি কি করতে পারি। তো ভাই একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে, তাইলে আপনি হাবি জাবি এডিটর থেকে ক্লিন এডিটরে শিফট করতে পারেন, স্টোরি নিজেকে টেলিং আপনার হ্যাঁ না, গোছায় নিতে পারবে। এটাই। আশা করি আমি আমি আমার আপনার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি। না না, অবশ্যই অবশ্যই, মানে না, কোনো সমস্যা নাই। ওকে, সো এখন অ্যাকচুয়ালি আমরা যেটা জানলাম, কারণ আমরা শুরুতে শেষ করছি অ্যাকচুয়ালি আপনি এডিটর কিভাবে হবেন বাকি সব, বাট এখন অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ক ফ্লো নিয়ে একটু কথা বলি, কারণ যেহেতু অ্যাজ এ এডিটর ওয়ার্ক ফ্লো খুবই ইম্পর্টেন্ট, আমি কিভাবে ম্যানেজ করতেছি, কোনটা কিভাবে আমরা রাখতেছি। সো ফার্স্ট হলো, ভাইয়া তো অলরেডি রেকমেন্ড করছে যে কোন সফটওয়্যারগুলো দিয়ে আপনি স্টার্ট করবেন। আপনার যদি ভালো একটা নর্মাল পিসি থাকে, যে 8 GB র্যাম আছে, একটা নর্মাল একটা সিপিইউ আছে, অ্যান্ড ইন্টিগ্রেটেড জিপিইউ আছে, যেটা আমরাকে বলি র্যান্ডম জিপিইউ নর্মালি বলে, সব পিসিতে থাকে আমি যেহেতু জানি, ওইটা দিয়ে আপনি অ্যাজ এ স্টার্ট করতে পারেন। হয় আপনি ক্যাপকাট ইউজ করেন, বা অ্যাডোবি প্রিমিয়াম প্রো যদি একদম ওল্ড ভার্সনগুলো ইউজ করেন, হয়তো কিছু প্লাগইন ইউজ করতে পারবেন না, কারণ আপনাকে প্লাগইনগুলো ওল্ড ভার্সন ইউজ করতে হবে যদি আপনি ওল্ড সফটওয়্যার ইউজ করেন। সো আমার কথা হলো যে নতুনদের জন্য এডিটিং সফটওয়্যার যদি ভাইয়া অলরেডি রেকমেন্ড করছে ক্যাপকাট, অ্যান্ড আরেকটু যদি একটু নর্মাল খালি যা ছোটভাবে বলবে, যদি বলে দেন জিনিসটা, যে নতুনদের জন্য স্টার্টিং পয়েন্টে কোন সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি রাখা উচিত। যে প্রথম যদি ফোন থাকে তাহলে আমরা ক্যাপকাট বুঝলাম, অ্যান্ড প্রিমিয়াম প্রো কখন নেওয়া উচিত যদি নর্মাল সিবি থাকে, মানে সিপিইউ থাকে একটা, মানে পিসি থাকে। ফার্স্ট জিনিসটা হলো আমি জানতে চাচ্ছিলাম যে নতুনদের জন্য কোন সফটওয়্যারগুলো রেকমেন্ড করবেন। অলরেডি আপনি বলছেন, বাট ছোট করে বলে দেন। সো আমরা যদি শিখতে শুরু করি, আমি আমার স্টুডেন্টদের যারা আমার কাছে পার্সোনাল মেন্টরশিপ নিচ্ছে তাদেরকে যেটা আমি শেখাচ্ছি বা যা বলতেছি, প্রিমিয়ার প্রো জাস্ট কাট, কালার গ্রেড, সাউন্ড এডিট শিখলে এনাফ। সাউন্ড Sure. এডিটের জন্য অনেক সফটওয়্যার আছে, বাট আমি আমার স্টুডেন্টদেরকে কাট, কালার গ্রেড, সাউন্ড এডিট এবং সাউন্ড ডিজাইনটা আফটার এফেক্টে করে, বাট প্রিমিয়ার প্রোতে টুকটাক করে, এতটুকু জানলেই প্রিমিয়ার প্রো কাজ শেষ। প্রিমিয়ার প্রোর Okay. দরকারই নেই যে ভিজুয়াল শেখার, আপনি শুরুতে ফোকাস রাখবেন আফটার এফেক্টে ভিজুয়াল। আমার স্টুডেন্টদেরকে এগুলো আমি রিকমেন্ড করি, কারণ ভিজুয়ালটা ভিডিওর মেইন জিনিস। এটা প্রিমিয়ার প্রোতে কখনোই ভালো করা যায় না। প্রিমিয়ার প্রোতে যা যা আছে আফটার এফেক্টে সবই আছে, আফটার এফেক্টে যা আছে যা প্রিমিয়ার প্রোতে নেই। সো আপনি যদি ভিজুয়ালের জন্য জাস্ট আফটার এফেক্ট বেছে নেন, ভালো। আপনি যদি এমনও করেন যে ভাই আপনি কাট, কালার গ্রেড সবকিছু, সাউন্ড ডিজাইন এটা আফটার এফেক্টে করবেন, জাস্ট সাউন্ড এডিটটা আপনি অডাসিটিতে করবেন, আরো ভালো হয়। প্রিমিয়ার প্রো একদমই অপটিমাইজ সফটওয়্যার না, ওই অনেকে ল্যাগ দেয়, যার কারণে অনেক মানুষ এডিটিং যাত্রা শুরু করতে যায় পিছনে ফেলে চলে যায়। প্রিমিয়ার প্রো ভাই ভালো পিসি তো ল্যাগ দেয়। সো প্রিমিয়ার প্রোটাকে খুব বেশি ইগনোর করার চেষ্টা করবেন, প্রিমিয়ার প্রো লাইফে অত বেশি দরকারই নাই। যখন আপনি বড় প্রজেক্ট করবেন তখন প্রিমিয়ার প্রোর দরকার আছে অল্প স্বল্প, কারণ আফটার এফেক্টে বড় প্রজেক্ট, 1-1.5 ঘন্টা প্রজেক্ট এডিট করতে গেলে, ভিজুয়াল করতে গেলে আপনার সমস্যা হয়, মানে ল্যাগ দেয়। তো যখন আপনি ওইটা তখন পোর্শন বাই পোর্শন কাজ করবেন, তো মেইন ফোকাস রাখবেন আফটার এফেক্টে। যদি আপনি ফিউচারে ভালোভাবে এডিটিং যাত্রাটাকে কন্টিনিউ করতে চান, মেইনলি ফোকাস রাখবেন
আপনি ওই ফটোশপ শিখে আফটার এফেক্ট শেখা শুরু করবেন। আর জাস্ট প্রিমিয়ার প্রোতে আপনি কাট কালার সাউন্ড এডিট শিখলেই এনাফ। আর কিছু Okay. দরকার নেই প্রিমিয়ার প্রো, না না, কাট এইটা কালার সাউন্ড। এইটা ট্রু, কারণ আমি বলতে গেলে দুই একজনকে জিজ্ঞাসাও করছি যখন আমি স্টার্ট করছিলাম, ওনারাও আমাকে এই কথাই বলছিল যে সমস্ত কিছু তোমাকে আফটার এফেক্টে করতে হবে, প্রিমিয়াম প্রোতে তোমাকে জাস্ট খালি মানে যদি আমরা কুকিং এর সাথে তফাৎ করি যে তোমাকে ম্যারিনেটটা প্রিমিয়াম প্রোতে করতে হবে, বাট ভিতরে যা কিছু তুমি কুক করবা সব কিন্তু আফটার এফেক্টেই করতে হবে তোমাকে। সো এটা খেয়াল রাখবে। দ্যাটস ট্রু। আচ্ছা, সো আমরা মানে এই কোশ্চেনটা সবাই করে, লাইক অনেকে হয়তো বুঝে বুঝে করে, না বুঝেও করে, যে মোবাইল দিয়ে এডিটিং করার মানে ঠিক নাকি পিসি লাগবে। যেহেতু দুইটার ভিতরে অনেক ডিফারেন্স কথা আছে, ওপিনিয়ন আছে। যেমন ভাইয়াও বলছে মোবাইল দিয়েও করা যায়, এটা আমিও বিশ্বাস করি মোবাইল দিয়ে করা যায়, এটা প্রুফও আছে, প্রমাণও আছে যে অনেকে মোবাইল দিয়ে ভালো এডিট জানে। সো আপনার ক্ষেত্রে যদি কি বলেন যে আমি যেহেতু জানি যদি মানে সামর্থ্য থাকে অ্যান্ড উনি যদি ভালো ডেডিকেশন বা খুব সিরিয়াস থাকে তাহলে পিসি দিয়ে স্টার্ট করতে পারে, বাট যদি প্রবলেম হয় দরকার নাই, মোবাইলও এনাও। সো আপনি অ্যাকচুয়ালি এটা নিয়ে কি বলবেন? ভাইয়া কথা হচ্ছে যে আমরা 5-7 কেজি বোঝা না, মানে ওজনের বস্তা 5-7 কেজি কি করি, আহ, ধরেন 5-7 কেজি কি করি নিজে মাথার উপরে করে নিয়ে যাই, মাথার উপরে বা ঘাড়ের উপরে উঠাই নিয়ে যাই, তাই তো? কিন্তু ওই বোঝাটা যদি আপনার 60-70 কেজি হয়, তখন কি ঘাড়ের উপর মাথার উপরে করে নিয়ে যেতে পারবো? কেন, এটা তো বাসে। সো এইটাই, মোবাইল হচ্ছে 5-7 কেজির বোঝা। আপনি টুকটাক কাজ শেখা শুরু করে, আপনার কাছে টাকা নাই, চালাই যেতে পারবেন। বাট আপনার যদি প্রপার ওয়েস কাজ করতে যান, মানে অনেক বেশি ভালো কাজ করবেন, খুব দ্রুত প্রজেক্ট নামাইতে হবে, খুব ভালো অনেক এক্সপার্ট লেভেলে কাজ করতে হবে, তখন পিসি লাগবে। মোবাইল ভাই ওই যে যেটা বললাম, অল্প ভার নিতে পারে, আর পিসি অনেক ভার নিতে পারে, অনেক আহ, বেশি প্রসেস করতে পারে, এই ঠিক। তো মোবাইল দিয়ে ভাই আপনার যদি নিতান্তই সামর্থ্য না থাকে তাহলে মোবাইল দিয়ে শুরু করেন, আর যদি সামর্থ্য থাকে তাহলে মোবাইল দিয়ে শুরু করার দরকার নাই, একটা পিসি বানায় নেন, পিসি বানায় শুরু করেন। আর পিসি বানাতে গেলে যেটা বললাম আর কি, যে একটু ভালো দেখে বানাতে হবে, বানাবেন যখন ভালো দেখে বানাবেন, যেন পরবর্তীতে আপডেট করতে পারেন। যেমন আপনার এখন একটু পিসি বিল্ডার সম্পর্কে, একটু যেহেতু সবকিছুই বললাম, পিসি বিল্ড সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই সবাইকে, কি বলেন? পিসি বিল্ড করতে গেলে আপনারা একটা জিনিস ফোকাস রাখবেন, আমি যেটা ভুল করছিলাম শুরুতে, ফোকাস রাখবেন যে যেন 4টা স্লটের র্যাম থাকে, আপনার জেন 5, মানে আপনার ওই DDR5 এর র্যাম সাপোর্ট নেয়। এরপরে আপনার প্রসেসর নিলে Ryzen 5 বা Ryzen 7 এর মধ্যে নিবেন, এটা অন্তত পক্ষে নেবেন যদি আপনার সামর্থ্য থাকে। আর না থাকলে Ryzen 5 আছে, Ryzen কি বলেন 3000 বললেন, ওটা দিয়েও শুরু করতে পারেন, এই আর কি। আপনার শুরু করলে ভাইয়া আফটার এফেক্ট দিয়েই শুরু করবেন, যদি ভালো সময় ভালো পিসি থাকে। আর যদি মোবাইল দিয়ে শুরু করতে, মানে আমি যেটা যেটা টপিক আর কি, যে মোবাইল মোবাইল দিয়ে যদি সামর্থ্য থাকে তাহলে পিসি দিয়ে শুরু করেন, আর যদি সামর্থ্য না থাকে মোবাইল দিয়ে শুরু করেন। আর মোবাইল দিয়ে যদি মনে করেন যে আমার সামর্থ্য আছে আমি মোবাইল দিয়ে করে দেখাবো, তাহলে ভাই আপনার ওয়ার্কফ্লো পিছিয়ে যাবে। পিসিতে একমাত্র ওয়ার্কফ্লো বাড়ানো যায় এবং দ্রুত কাজ করা যায়, অনেক বেশি হ্যাভি প্রসেস করা যায় কাজে, এই আর কি। আচ্ছা ভাইয়া, সোজা কথা, ছোট্ট একটা প্রিভিউ দেন, লাইক আপনার ওয়ার্ক ফ্লোটা স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, ছোট্ট একটা প্রিভিউ সবার জন্য, অ্যাকচুয়ালি কিভাবে আপনি করে স্টার্ট করেন এন্ড এন্ড, জাস্ট ছোট করে। আচ্ছা আচ্ছা, আমি ধরেন ক্লায়েন্ট আমাকে প্রজেক্ট দিছে, তো প্রজেক্টটা আমি নিয়ে আমি একটা ফোল্ডার, একটা মানে ড্রাফট ফোল্ডার রাখছি, ওইটার মধ্যে লেখা আছে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল, আফটার এফেক্ট প্রজেক্ট ফাইল, এক্সপোর্ট ফাইল, অডিও, ভিডিও, র ফাইল, ইমেজ, তারপরে সাউন্ড ইফেক্ট, তারপরে ট্রানজিশন, যেগুলো ইউজ করে এগুলোর নামে একটা ড্রাফট, একটা ফোল্ডার রাখছি। যখন আমি ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের প্রজেক্টের নাম দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ওই ড্রাফট ফোল্ডার থেকে সবগুলো ফোল্ডার কপি করে নিয়ে সেখানে পেস্ট করি, ক্লায়েন্টের র ফাইল যত যা প্রোভাইড করে সবকিছু এখানে দিয়ে দিই, স্ক্রিপ্টের নামে একটা ফোল্ডার করি, স্ক্রিপ্ট রাখি, রেখে এরপর আমি প্রিমিয়ার প্রোতে এই র ফাইলগুলো নিয়ে স্ক্রিপ্ট অনুযায়ী সাজে কালারের সাউন্ডগুলা এডিট করে ফেলি, করে আমি এক্সপোর্ট করে পুরো কাজটা আফটার এফেক্ট আমি ভিজুয়াল করি। করার শেষে আমি ওই সাউন্ড ডিজাইন বাকি থাকে, ওটা আফটার এফেক্টে বা প্রিমিয়ার প্রোতে সাউন্ড ডিজাইনটা করে ক্লায়েন্টকে জমা দিয়ে দিই। আর হ্যাঁ, ক্লায়েন্টকে জমা দেওয়ার আগে আমি যেটা করি, অবশ্যই ওয়াটারমার্ক দিয়ে দিই, নাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ঠকাবে। অনেক ক্লায়েন্ট স্ক্যামার আছে যারা আপনাকে টাকা দিবে না, ঘোরাবে। সো এগুলো ফোকাস রাখবেন, অবশ্যই আপনি খুব ফাস্ট। আর হ্যাঁ, আপনার যদি পিসি কনফিগারেশন খারাপ থাকে, আপনার যদি ল্যাগ দেয়, সেক্ষেত্রে কি করবেন? আমি যেটা করতাম, পিসি যখন ল্যাগ দিত, র্যাম কমছিল, তখন
আমি আফটার এফেক্টে 20 সেকেন্ড 10 সেকেন্ড করে পার্ট কাটতাম, ওইটা প্রিমিয়ার প্রোতে কাটতাম, কেটে ওইটাকে আফটার এফেক্টে রিপ্লেস করতাম, রেন্ডার উইথ আফটার এফেক্ট, রিপ্লেস উইথ আফটার এফেক্ট করতাম, করে ওই পার্টটাকে ভিজুয়াল করতাম, এরপর ওইটাকে প্রিমিয়ার প্রোতে অটোমেটিক দেখা যেত, দেন আরেকটা 20 সেকেন্ডের পার্ট কেটে ওইটুকু এডিট করতাম। এইভাবে আমার দেখা যায় 20 সেকেন্ড করে ছোট ছোট করে করলে তখন আফটার এফেক্ট ওইটা লোড নিতে পারে, খুব সহজেই করা যায়। তো ভাই আপনার মেইন ফোকাস থাকেন আফটার এফেক্ট, আপনার পিসি কনফিগারেশন খারাপ থাক, 16 GB র্যাম থাক, আপনি ওই যে আমি যেটা বললাম লাস্টলি যে মেইন টিপস যেটা, এটা মেইন আমার এটা সিক্রেট আর কি, আমি পোর্শন কেটে কেটে কাজ করি, এই সিক্রেটটা সবাই বলে না, এবং আপনার আফটার এফেক্টে কাজ করার সময় ল্যাগ দিতে পারে, তখন আমি যেটা করি ইন পয়েন্ট আউট পয়েন্ট ছোট ছোট করে নিই, প্লেব্যাকে স্মুথ হয়। সো এগুলো এই যার ফলে আমার জিবিও লাগে না। সো এভাবে যদি আপনি কাজ করেন, ওয়ার্কফ্লো গুলো সাজায় নেন, আপনার কাজ অনেক স্মুথ করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। এটা হলো And আমার low- প্রপার কাজের। হ্যাঁ, লো and পিসিতেও বলতে কিভাবে গেলে আমি এটা লো পিসি দিয়েও করতে পারবেন, ভাইয়া যেটা বলছে সেটা কিন্তু অনেক ইফেক্টিভ, আপনি লো পিসি দিয়েও করতে পারবেন। আমার কিন্তু জিপিইউ নাই, প্লেব্যাক অনেক স্মুথ হয়। অনেকে বলে ভাই আপনার জিপিইউ না, আপনি এত হার্ড কাজ কিভাবে করেন, তাও আবার পুরোটা আফটার এফেক্টে কেমনে করেন? ওই যে আমার সিক্রেট ইন পয়েন্ট আর্ট পয়েন্ট সিলেক্ট করে, আর আমার যেটা মেইন সিক্রেট সেটা হচ্ছে আমি একটা প্লাগ ইন স্ক্রিপ্ট ইউজ করি, যেটা এক ক্লিকে পুরো ক্র্যাশ মেমোরি ক্লিয়ার করে দেয় আপনার আচ্ছা, আফটার আচ্ছা। এফেক্টে। তো আমার আবার কাজটা আবার মানে পিসিতে আবার জীবন পাওয়া যায়, নতুন করে একটা প্রাণ মানে প্রশান্তিময় একটা কি বলে আপনার রিফ্রেশমেন্ট পায়। তো যার ফলে পিসিতে আবার স্মুথ ভাবে প্লেব্যাক দেয়, স্মুথ ভাবে হ্যাঁ। কাজ করে। So, এই আর কি। প্রবলেম নেই, তো আমি যে আমরা শুরু- প্লাগ ইন গুলো লিঙ্ক দিয়ে দিবনি, যদি কেউ টেনশন করার দরকার নেই, অনেকে আবার মেসেজ দিতে পারেন যে ভাই প্লাগ ইন কোথায়, সমস্যা নেই আমরা দিয়ে দিব। আর ভাইয়ার সোশ্যাল মিডিয়া আমরা পিন পোস্ট করে দেবো, কারণ ওনার অনেক ভিডিও আছে যেখানে আপনি ডেইলি লাইফের হ্যাক গুলো জানতে পারবেন, অ্যাকচুয়ালি কি কি দিয়ে আপনি ওয়ার্কফ্লো আর স্মুথ করতে পারবে। সো ওগুলো আমরা সব অ্যাড করে দিব, তো ওইখান থেকেও দেখে নেবেন। আর ভাইয়ার ভিডিও আছে প্লাগ ইনের উপরে, যে আপনি কতগুলা আমার অনেকগুলো প্লাগ ইন আমি আরো দেখছি, কতগুলো প্লাগ ইন দেন অ্যাকচুয়ালি টাইটেলটা খেয়াল নাই 130টা আমার। প্লাস, হ্যাঁ, 130টা প্লাস। সবগুলো প্লাগ ইন ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো আমরা পেইড করতে হবে যদি নর্মালি আপনি অ্যামাজনের কাছ থেকে নেন। সো এটাই আর কি। রিসেন্টলি so- একটা প্লাগ ইন হুম, আমার ইয়াতে অ্যাড হয়েছে, ড্রাইভে অ্যাড হয়েছে, সেটার নাম হচ্ছে আপনার 3D ক্যামেরায় মানে অটোমোশন এ কাজ করে। ভাই প্লাগ ইনটার প্রাইস হচ্ছে $80, আহ, $80 একটা প্লাগ ইন, যেটা আমি ফ্রিতে দিয়েছি আর কি সবাইকে। না তো না, এটা ওইটা কিন্তু আপনার কিনতে গেলে $80 লাগবে। ওইটা দিয়ে আপনি 3D অ্যানিমেশন ওই খুবই স্মুথলি করতে পারবেন আর কি, যেটা ওই ভাই যেটা বলতেছে আর কি, আপনার প্লাগ ইনের দরকার, যেখানে 3D অ্যানিমেশন ফিজিক্স বুঝতে আমার 4 মাস লাগছে, 3D অ্যানিমেশন ফিজিক্স কিভাবে কাজ করে, কিন্তু না, এখন আর ওই সময় নাই। আপনি প্লাগ ইনটা দিয়ে এক ক্লিকে 3D অ্যানিমেশন করতে পারবেন, জাস্ট আপনার মেইনটা মানে এগুলো টাইম এফিসিয়েন্সি, লাইক টাইম বাঁচায় অনেক, ভাইয়া হ্যাঁ যেটা বললেন এটা অনেক হেল্প করে হ্যাঁ। time তো বাঁচায়। যারা মানে মিড লেভেল আছেন এডিটিং সেক্টরে, তাদের প্লাগ ইন দরকার ভাই ভালো এডিট করতে হলে। সো 130টা প্লাস ফ্রিতে প্লাগ ইন ভাই তো বললোই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই আর কি ইনশাল্লাহ। ভাই। এরপরে আচ্ছা, সো প্লাগ ইন মানে নর্মালি একটা কিন্তু ডিবেট থাকে, এই ডিবেটটা সবাই শুনছেন যে এডিটররা অনেক অলস, ওরা প্লাগ ইন ইউজ করে, প্রিসেট ইউজ করে, এরা অনেক অলস জাতি একটা। বাট আমার কথা হইলো যে প্লাগ ইন ও প্রিসেট ব্যবহার করা ভালো নাকি খারাপ, নাকি ম্যানুয়ালি এডিট শেখা জরুরি? মানে স্টার্টিং পয়েন্টে ম্যানুয়ালি শেখা দরকার, কারণ জানা দরকার যে প্রপার্টিসটা কিভাবে রান হইতেছে ব্যাক এন্ডে। বাট তারপরে মানে আপনি এটা কি লাইক আপনার মতে? আচ্ছা, আমি আমার স্টুডেন্টদের যেগুলো বলি সেটা হচ্ছে ভাই আপনাকে আগে এডিটিং এর ফিজিক্স বুঝতে হবে। এখন যখন আপনি ফিজিক্স বুঝে গেছেন, তখন কিন্তু আপনার ফাস্ট ফরওয়ার্ড কাজ করতে সমস্যা নাই, কারণ আপনাকে শুরুতে ম্যানুয়ালি শিখতেই হবে। আপনি যদি না বুঝে কাজ করেন তাহলে তার সমস্যা, আপনি ক্রিয়েটিভিটি খাটাইতে পারবেন না, আপনি ক্রিয়েটিভ হইতে পারবেন না। আপনি জাস্ট তখন ওই দেখা যাচ্ছে এই আপনার মুখস্থ বিদ্যায় চলবে। গণিত কিন্তু মুখস্থ বিদ্যাতে চলে না, গণিতের বুঝে শুনে করতে হয়। তো ভাই আপনার শুরুতে ভাই আপনাকে ম্যানুয়ালি শিখতেই হবে। ম্যানুয়ালি আমি আমার প্রতিটা স্টুডেন্টকে শুরুতে ম্যানুয়ালি শেখাই। ম্যানুয়ালি শেখানোর পর আমি তাদেরকে প্লাগ ইন স্ক্রিপ্ট গুলা শেখাই, যেন ওই ম্যানুয়ালি জিনিসটা সে আরো ফাস্ট ফরওয়ার্ড করতে পারে। সে তো ম্যানুয়ালি জানে, সে তার ক্রিয়েটিভিটি ম্যানুয়ালি লাগিয়ে খাটাইতে পারবে, আর যখন তার ফাস্ট ফরওয়ার্ড কাজে লাগবে তখন সে প্লাগ ইন গুলা ইউজ করে কাজ করতে পারবে। এই আর কি, ওকে, আচ্ছা, ম্যানুয়াল আগে শিখতে হবে। না এটা অবশ্যই ম্যানুয়ালটা জানা দরকার। কারণ ওই একজন বলে না যে তুমি যদি নাই জানো অ্যাকচুয়ালি কিভাবে রান হইতাছে তাহলে তো প্রবলেম, কারণ এটা প্রবলেম হইতেই পারে। কারণ ব্যাক এন্ডে কি হইতাছে এটা একটু হইলেও জানা দরকার, যে কি চলতেছে। তো ওকে, তো এটা একটা জিনিস হলো কি যে নর্মালি এই কোশ্চেনটা করা ঠিক না, তারপর আমি করতেছি। মানে একজন ধরেন আপনার মানে আমরা ধরলাম একজন এডিটর আছে যে নর্মালি ও ভালো অ্যাডভান্স জানে, একদম অ্যাডভান্স না বাট মিড রেঞ্জের অ্যাডভান্স আছে। ওর মতে
ওর মান্থলি পটেনশিয়াল কিরকম, লাইক আর্নিং পটেনশিয়াল কিরকম, দেন আপনার মানে নর্মাল তো সবাই কোশ্চেন করতে পারে যে ভাইয়া কিরকম ভাবে মনিটাইজ করতে পারবো, ওনার আর্নিং কিরকম আছে, যেটা হয়তো ডিসক্লোজ করা পসিবল না, কারণ এটা প্রাইভেসি, এটা তো আপনি কেউ শেয়ার করতে চাইবেন না, কারণ একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় এগুলা নিয়ে। তো ছোটখাটো ভাবে যদি আপনারটা একজন নর্মাল যে দেখতেছে, ও এখন ধরেন মিড রেঞ্জে চলে গেছে, অ্যাডভান্স থেকে একটু উপরে, ওর আর্নিং পটেনশিয়ালটা কিরকম হইতে পারে, অ্যান্ড আপনার যদি একটু শেয়ার করতেন আপনার কিরকম রান হইতেছে, কিরকম আপনার আসতেছে, খরচ কিরকম, কোথায় কোথায় হইতেছে, জাস্ট এইগুলা। ও, আসলে আর্নিং এর ব্যাপারটা কেউ বলবে না, আমি পার্সোনাল এইটা ট্রু। বেশি মেনটেন করবে। এখন মেইনলি যে কথা, আপনার অনেক ভালো এডিটর আছে বুঝছেন, যারা অনেক ভালো ভিজুয়াল জানে, বাট তাদের আর্নিং প্রপার আসতেছে না, কারণ তারা ওই পার্সোনাল ব্র্যান্ডিং এবং মার্কেটিং জিনিসটা জানে না। আর ওই যে আমি যেটা বললাম যে আমার স্টুডেন্ট আমার থেকে বেশি কামাচ্ছে, কারণ কি আমি তাকে ধরে ধরে পার্সোনাল ব্র্যান্ডিং এবং মার্কেটিং শেখাইছি। এই জিনিসটা যদি থাকে, আপনি যদি স্ট্যান্ডার্ড মানে কাজ করেন, আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। লাইক সে যেটা বললো গত মাসে তার আর্নিং ছিল প্রায় 1,20,000। সো মানে এটা তো হিউজ মানে huge বাংলাদেশিদের কিন্তু। জন্য। সো আমি কিন্তু তার এই সময় কিন্তু এত কামাইতে পারতাম না ভাই, আমার এই জন্য ঈর্ষা হয়। আমি তার মিড লেভেলে যে আমি এত কামাইতে পারতাম না, আমার এই জন্য ঈর্ষা হয়, কারণ সে আমার থেকে অনেক বেশি গ্রোথ অর্জন করেছে। সো এটাই আর কি ভাই, আপনার মেইনলি যেটা আপনি গাইডলাইন, এডিটিং শিখলেন, সবকিছু শিখলেন, আপনি ইউটিউব দেখে শিখলেন, এরপর পার্সোনাল ব্র্যান্ডিং মার্কেটিং জানেন না, তখন কিন্তু কাজ হবে না। আমার অনেক ভালো ভালো এডিটর ভাইরা এসে জিজ্ঞাসা করে, মানে মিড লেভেল আর কি, জিজ্ঞাসা করে ভাই ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায়, আমি তো এডিটিং শিখছি, এখন ক্লায়েন্ট পাচ্ছি না, কাজ পাচ্ছি না, আমি কাজ থাকলে দিয়েন। তো কথা হচ্ছে ভাই, আপনার যেটা বললাম, আপনি ভালো এডিট করেন সমস্যা নাই, কিন্তু আপনার ওই ভালো মার্কেটিং জানলে, পার্সোনাল ব্র্যান্ডিং যদি ভালো থাকে, আপনি হিউজ কামাইতে পারবেন। সেটা 1 থেকে 10, 15 পর্যন্ত থাকে, এমনটা 1 থেকে 10, 15 লাখ পর্যন্ত যায়, কেউ কেউ 50 পর্যন্ত কামাচ্ছে, জাস্ট ওই 4 মার্কেটিং স্ট্র্যাটেজি যত স্ট্রং। আপনার আপনি স্কিল শিখছেন, আপনি ভিডিও এডিটিং জানেন, আপনি মিড লেভেলের একদম বেসিক ভিডিও এডিটিং জানেন, বুঝছেন ভাইয়া, আপনার মার্কেটিং যদি স্ট্রং থাকে না, আপনি বেসিক দিয়ে প্রতি মাসে 4 লাখ 5 লাখ কামাইতে পারবেন। কারণ আশা করি আপনাকে ভাই। জাস্ট খালি দেখাইতে হবে, ব্র্যান্ডিং অবশ্যই ইম্পর্টেন্ট। লাইক হ্যাঁ, লোকজন যদি নাই জানে তাহলে আপনাকে কেমনে আপনি আপনি যদি আপনি যদি তাকে ইনজেক্ট না করতে পারেন যে আসলে আপনি তাকে কিভাবে ভ্যালু প্রোভাইড করতেছেন। আপনি বললেন, আপনি তাকে ক্লায়েন্টকে বললেন আপনার ভাষায় যে আমি আপনার ভিডিওতে সেই সুন্দর করে সাউন্ড এডিট করবো, সেই ভিজুয়াল করে দিব, ক্লায়েন্ট কি বুঝবে? ক্লায়েন্ট সাউন্ড এডিট ভিজুয়াল বুঝে? ক্লায়েন্ট বুঝে ভালো একটা কন্টেন্ট। এখন ক্লায়েন্টকে মার্কেটিং স্ট্র্যাটেজিতে বলতেছি, ক্লায়েন্টকে বোঝাইতে হবে ভাইয়া, আমি যে আমি আপনাকে যে কন্টেন্টটা দিব, আপনি আমাকে যদি সঠিক ভ্যালুটা প্রোভাইড করেন, এই কন্টেন্টটা আমি আপনাকে এতটা পরিমাণে ভ্যালু আমি দেওয়ার চেষ্টা করবো যে কন্টেন্ট থেকে আপনি কোটি টাকা সেল আনতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি আপনাকে আশ্বস্ত করতেছি। আপনি যদি ক্লায়েন্টকে এভাবে আশ্বস্ত করেন, ক্লায়েন্ট আপনাকে কিন্তু না, যে কাজের জন্য 1,000 টাকা দিলে সেই কাজ 10,000 টাকা দিয়েও করাবে, করাবে কিনা? না না, দ্যাটস কারণ ক্লায়েন্ট কি ভ্যালু, আপনার থেকে সে সলিউশন চায়, কিসের? তার সেলসের, তার লাইফের প্রবলেমের। তো মার্কেটিং এর মাধ্যমে আপনি প্রবলেমটা সলভ করে দিতে পারেন, তাদেরকে যদি ইনজেক্ট করতে পারেন আপনার সার্ভিসটা, তখন সে আপনার 1,000 টাকার জিনিসও 10,000 টাকা দিয়ে নেবে। কিন্তু আপনি মার্কেটিং না জানলে আপনার সার্ভিসটাকে আপনি সেল করতে পারবেন না। না, এই যে জিয়াদ ভাইয়ের ভ্যালুর কথা মনে হয়, আমার একটা মনে হচ্ছে, লাইক আমার এই সোজা সামনে একটা দেওয়াল আছে, দেওয়ালের ভিতরে আমি আরো 1 বছর আগে একটা জিনিস লিখছিলাম যে এই পৃথিবীটা মানে মানে লাইক এরকম যে দিস ওয়ার্ল্ড রান বাই ভ্যালু। তুমি যদি ভ্যালু প্রোভাইড করতে পারো তাহলে যে কেউ তোমাকে ভ্যালু দিতে রাজি আছে, যদি তুমি ভ্যালু প্রোভাইড না করতে পারো তাহলে ভাই কেউ তোমাকে গুনবে না। লাইক সেম সেম জিনিসটা আমি লিখিনি, বাট আমি লিখছি এইভাবে যে দিস ওয়ার্ল্ড রান বাই ভ্যালু। অ্যান্ড এটা ট্রু যে ভাইয়া বললো, যাও তুমি যদি ভ্যালু প্রোভাইড করতে পারো, ভাই ওই 1,000 জায়গায় 10,000 পে করবে, ওনার কাছে ওইটা যায় আসে না, কারণ তুমি ওনার প্রবলেমটা সলভ করতেছো, ওনার লাইফে একটা ভ্যালু অ্যাড করতেছো। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস সবচেয়ে কন্ট্রোভার্সি, যেটা আমাকে কালকেও এক ভাই, কালকে না আর 4-5 দিন আগে জিজ্ঞাসা করছে, আমরা একটা টিমে কাজ করতেছিলাম, অ্যান্ড ওইখানে আমাকে উনি বলতেছিল যে ভাইয়া, অ্যাজ এ এডিটর আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমাদের প্রাইসটা কিভাবে ঠিক করব। লাইক বর্তমানে কিন্তু অনেকেই দেখবেন ভাই মিনিটে 100 200, লাইক এগুলো খুব
অ্যানোয়িং, লাইক খুবই বাজে, কারণ এত কষ্ট করতেছে একটা ভিডিওর জন্য বাট এইভাবে লো করতেছে। তো আমার কথা হলো প্রাইসটা কিভাবে ঠিক করা, মানে ঠিক করতে পারবো, লাইক জাস্ট ছোট করে যে একটা আইডিয়া দিতেন যে নিজের প্রাইসটা কিভাবে ঠিক করা উচিত। আচ্ছা, ধরেন আপনি কাজ করতেছেন, আমার স্টুডেন্টদের দিকে দিয়ে আপনাকে আমি উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমার স্টুডেন্টদের যখন আমি মানে আপনার ক্লাস শেষ হয়েছে তখন আমি তাদের লাইভ প্রজেক্ট ব্রেকডাউন মাধ্যমে তাদের জড়তা কাটাইয়াছি। তো ওই জড়তা কাটানোর মাধ্যমে মানে মধ্য দিয়ে তারা যেটা হয়েছে আর কি, তারা তাদের নিজেদের পোর্টফোলিও বিল্ড করছে। তো ওইটা দিয়ে তারা মার্কেট মানে পোর্টফোলিও হিসেবে শেয়ার করছে। তো তখন তাদের যে একটা কাজ আসছে, তারা প্রথমে শুরুতে আমি বলছি তাদের যে 500 টাকা পার মিনিট কাজ করেন, কারণ এখন একদম লো লেভেলের কাজ, লো লেভেলের প্রাইসিং 500 টাকা পার মিনিট। তো তারা 500 টাকা পার মিনিট কাজ করছে, এখন তারা এই প্রাইসিংটা বাড়াবে কিভাবে? 500 টাকা পার মিনিট ধরেন আছে, এখন এইটাকে বাড়াবে কিভাবে? ধরেন এখন আপনি 500, আমি যেটা বলছি ধরেন আমার স্টুডেন্টকে ধরেন বলতেছি যে আমার স্টুডেন্টকে বলতেছি যে এখন ধরেন আপনি 500 টাকা পার মিনিট কাজ করতেছেন, তো আপনার কাছে এখন 500 টাকা পার মিনিটের আগামী 5 দিনের কাজ বুক হয়ে গেছে। এখন কি 6 দিনের কাজ আপনাকে এখন খুঁজতে হবে। 5 দিন তো আপনার চিন্তা করতে হবে না, 5 দিনের আপনার কি রুজি রুটির ব্যবস্থা হয়েছে, আপনি এখন রিল্যাক্স। তো এখন 6 দিনের কাজ আপনাকে এখন খুঁজতে হবে। এখন যদি আপনাকে কেউ নক দেয় কাজের জন্য, আপনি যে পোর্টফোলিও 5 দিন 5টা কাজ করবেন, তো প্রতিদিন পোর্টফোলিও শেয়ার করুন, ভালো করে কাজ, ওই যেটা বললাম যে ভ্যালু প্রোভাইড করতে হবে, ভ্যালু প্রোভাইড করতেছেন। তো ওই পোর্টফোলিও দেখে যদি নক দেয় 6 দিনের কাজের জন্য আপনি 1000 টাকা পার মিনিট চার্জ করবেন, কারণ আপনার 5 দিনের কাজ তো আপনার রেডি আছে। 5 দিনে তো আর চিন্তা করতে হবে না। 6 দিনে কাজ না থাকে, আপনি আরেকজন আসবে, তখন তার থেকে পাবেন। 10 জন নক দিলে একজন তো আপনাকে কাজ দিবে। 1000 টাকা পার মিনিটে একটা কাজ পাইলেন। আবার এইভাবে চলতে থাকলে আপনি ধীরে ধীরে কাজ পাবেন। প্যাকেজ সেট করতে হবে যে 500 টাকা পার মিনিট হলো স্ট্যান্ডার্ড এডিট। আমি বলছি যে 500 টাকা পার মিনিটে স্ট্যান্ডার্ড এডিট প্যাকেজ সেট করবেন। 1000 টাকা পার মিনিটে পপুলার মানে প্রিমিয়াম এডিট প্যাকেজ সেট করবেন, যার ফলে আপনার 500 টাকা পার মিনিটে কাজ আসবে। যারা সেস্ট্রা ক্লায়েন্ট আছে তারা 500 টাকা পার মিনিটে কাজ দিবে, আপনার কাজে অভাব হবে না। এবং যারা প্রিমিয়াম চায়, ভালো চায়, তারা 1000 টাকা পার মিনিটে কাজ দেবে এবং আপনি ধীরে ধীরে নিজে ভ্যালু বাড়াতে পারবেন। যেমন আমি শুরুতে আমার ক্লায়েন্টের 100 টাকা পার মিনিটে কাজ করছি, এরপর কি করলাম, অন্য একটা ক্লায়েন্ট যখন আমি ওই ক্লায়েন্টের মান্থলি সার্ভিস দিতাম, মান্থলি ধরেন তার থেকে আমার 15 শুরুর দিকে ফ্রিল্যান্স কাজ করতাম, আমি এখনো তার জন্য কাজ করি, এখনো কাজ করি, জাস্ট ওই যে কি কথার মূল্য রাখার জন্য। সে আমাকে এখনো বিজনেসের জন্য হেল্প করে যায়, সবসময় বড় ভাই হিসেবে আছে। সো তার জন্য আমি শুরুতে 100 টাকা পার মিনিটে কাজ করতাম। এখন সে আমাকে সেম কাজ কত টাকা আমি পার মিনিটে কাজ করায় জানেন, ওর থেকে অনেক গুণ বেশি। সো ভাই ভ্যালু বাড়াইছি, তার সাথে আমি ভ্যালু বাড়াইছি কিভাবে? প্রথমে 100 টাকা পার মিনিট কাজ করছি, কিছুদিন পরে আমি বলছি ভাই আমি তো আমার যেহেতু কাজগুলো প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করতেছি, তো এখন কাজগুলো আরো উন্নত হচ্ছে। সো এক্ষেত্রে এখন যদি আপনি আগের আপনি যেটা নিচ্ছেন এই সার্ভিসটা নেন, তাহলে আপনাকে 500 টাকা 100 টাকা পার মিনিটে দিব, বাট এর থেকে যদি একটু ভালো নিতে চান তাহলে আপনাকে 200 টাকা পার মিনিট পে করতে হবে। তো ভাই হ্যাঁ, আমার তো অবশ্যই ভালো লাগবে, আপনি 200 টাকা পার মিনিটে রাখেন, আমাকে ভালো কাজ করে দেন। আবার অন্য নতুন ক্লায়েন্ট আসলে তাকেও বলছি ভাইয়া 1000 টাকা পার মিনিট, বা আমার একটা প্যাকেজ আছে সেটা হলো পপুলারটা 500 টাকা, প্রিমিয়ামটা 1000 টাকা। এভাবে ধরেন আপনার মার্কেটিং ইনজেক্ট করে করে আপনার ভ্যালু বাড়ানো যায়। 100 টাকা পার মিনিট থেকে 200 টাকা, 200 থেকে 500, 500 থেকে 1000, এভাবে মানে আগানো যায় আর কি। আমি এভাবে আগাইছি এবং প্রতিটা মানুষকে দেখেছি আমি, যাদের মানে মার্কেটে, যেহেতু মার্কেটিং নিয়ে আমাকে কাজ করতে হয়, মার্কেট অ্যানালাইজ করে দেখেছি সবাই এভাবেই কাজ করেছে। এবং ক্লায়েন্টকে কখনো না ওই কনফিউশনে না ফেলা, দুইটা প্যাকেজ থাকবে সবসময়, পপুলার বা রেগুলার, প্রিমিয়াম, তাহলে ক্লায়েন্ট কনফিউজ হবে না, আপনার সার্ভিসটা নিবে। বাকিটা কিন্তু জিয়াদ ভাই কিন্তু অলরেডি স্ট্র্যাটেজি বলেই দিছে উনি অ্যাকচুয়ালি কি ইউজ করতেছে। ভাই নরমালি কিন্তু আপনারা সবাই বুঝতেই পারতেছে প্রাইসটা কিভাবে নির্ভর হবে, স্ট্র্যাটেজিটা মানে রিভিল করে এনে লুকানোর কিছু নাই, পুরো একটা মাস্টার ক্লাস আর কি, একদম এ টু জেড মাস্টার ক্লাস, ক্যারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মাস্টার ক্লাস বলে। আচ্ছা, সো আমি মানে বাইরের দেশে সবাই হয়তো ইনস্টাগ্রামকে খুব করে যে তুমি যা কাজ করো ইনস্টাগ্রামে শেয়ার করো, বাট বাংলাদেশে হয়তো এটা তো আপনিও জানেন যে ইনস্টাগ্রামের চাইতে আই থিঙ্ক বাংলাদেশের লোকাল ক্লায়েন্টও ভালো আছে যারা ভালো পেমেন্ট করতেছে, তাদের জন্য ফেসবুক তো বেটার। মানে নর্মালি ফেসবুকে তো শেয়ার করা আমাদের বাংলাদেশের জন্য বেটার, তাই না? জি। অ্যান্ড এইটা আপনি মানে কিভাবে অ্যাকচুয়ালি মার্কেটিংটা ছোট করে যে কিভাবে শেয়ার করা যেতে পারে কাজগুলো ছোটখাটো করে? ওই যে যেটা বললাম আমি শুরুতে, যেটা করছি বিভিন্ন গ্রুপে শেয়ার করা, রিলেটেড গ্রুপে শেয়ার করেন। এখন ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, ইউটিউবে শেয়ার করতে পারেন, টুইটারও শেয়ার করতে পারেন, মানে এক্সে, লিঙ্কডিনেও শেয়ার করতে পারেন। সব প্ল্যাটফর্মে শেয়ার করতে থাকেন, আল্লাহ চালে
ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুধু শেয়ার করলে হবে না, মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে, কথা বলতে জানতে হবে, ক্লায়েন্টকে কোন ভাবে সার্ভিস পুশ করলে ক্লায়েন্ট কনভিন্স হবে সেটা জানতে হবে, এই আর কি। সো শুরুতে আপনাকে নেগোসিয়েশন স্কিল ভালো থাকতে হবে। হ্যাঁ, শুরুতে আপনি যদি বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে কাজ শুরু করতে চান, ফেসবুক বেস্ট। ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপে নিজে পার্সোনাল আইডিতে শেয়ার করুন। আর যদি ফরেন ক্লায়েন্ট পেতে চান তাহলে ইউটিউব এবং আপনার ইনস্টাগ্রাম, মেইনলি ইনস্টাগ্রাম এবং এক্স। বর্তমানে কিন্তু ফরেন ক্লায়েন্ট পাওয়ার একটা মানে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ইনস্টাগ্রাম এবং এক্স। মানে সকল সিক্রেট শেয়ারই করে দিলাম, ইনস্টাগ্রাম এবং এক্স এর দিকে ফোকাস হয়ে যান। আর এই তো, আর কি ভাই, সব তো বলেই দিলাম। আচ্ছা, সো আমরা একদম শেষের দিকে নর্মালি চলে আসছি। সো যদি মানে নর্মালি জাস্ট খালি আমরা শেষ করে এইভাবে দিই যে টপ 1%, লাইক ইফ এলিট ক্লাব যারা আমরা বলি, যারা এডিটর আছে, লাইক নর্মালি বাংলাদেশের আমরা যারা বলি যে টপ 1% ধরলাম। সো টপ 1%-এর জন্য মানে 2-3টা জিনিস অবশ্যই সবার মাথায় রাখা উচিত। যে ডিসিপ্লিন তো অবশ্যই, আমাদেরকে ডিসিপ্লিন অবশ্যই থাকতে হবে, যেটা ভাইয়া অলরেডি বলছে। সো লাস্ট অন অফ দ্য মানে আপনার লাইফে সবচেয়ে বেস্ট অ্যাডভাইস কোনটা ছিল নিজেকে দেওয়া, আর সবচেয়ে বাজে অ্যাডভাইস কোনটা ছিল মানে নিজেকে দেওয়া, এইটা একটা। আর আরেকটা হইলো, আপনি নর্মালি সবাইকে একটা মানে একটা মানে অন অফ দ্য মানে সবচাইতে বড় অ্যাডভাইসটা কি দিবেন সবাইকে, যে এই এইভাবে এইভাবে বা তুমি এইটা করো, বা মানে জাস্ট একটা অ্যাডভাইস যেটা সবার জন্য একটা ভালো একটা পজিটিভ একটা জিনিস ফেলাবে, এই দুইটাই জিনিস লাস্ট। ফার্স্ট অফ অল যেটা আমি নিজেকে অ্যাডভাইস দিয়েছি, স্টেপ নেওয়া। স্টেপ নিতে হবে, যে কোনো স্টেপ। আপনি বিজনেস করবেন, বিজনেসের জন্য স্টেপ নেন। ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করলে ফ্রিল্যান্সিং এর জন্য স্টেপ নেন। আপনি ভিডিও এডিটিং এ নতুন ক্লায়েন্টকে কোন একটা নতুনত্ব দিবেন, এর জন্য স্টেপ নেন। আমি সবসময় নিজেকে যেটা বুঝেছি, স্টেপ নেওয়ার আগে ভয় পাওয়া যাবে না, যা হয় হবে। এটা আমি নিজের মধ্যে পরিবর্তন করেছি। এবং আমার একটা ফ্রেন্ড, ও খুব স্কিল্ড, ও কোডিং এর আপনার পাইথন জানে, জাভাস্ক্রিপ্ট জানে, এইচটিএমএল জানে, ওয়ার্ডপ্রেস জানে, আরো অনেক কিছু জানে। আহ, সে সাইবার এক্সপার্ট, বাট জাস্ট তার ভয়, সে স্টেপ না নিতে পারার কারণে সে পিছিয়ে আছে। সে এখন ক্লায়েন্ট ওকে। পাচ্ছে না, গ্রো করতে পারছে না। জাস্ট ভয় না পেয়ে স্টেপ নিতে হবে। আমি যেটা পজিটিভ নেগেটিভ দুইটাই বললাম, যে স্টেপ না নেওয়ার ভয় পাওয়া, স্টেপ না নেওয়া এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আর স্টেপ নিতে পাওয়া, নিজেকে স্টেপ নিতে হবে, এটা হলো বড় কি, নিজেকে বোঝানো পরামর্শ বা নিজেকে দেওয়া বড় মোটিভেশন। আর স্টেপ নেওয়া মানে ভয় পাওয়া, মানে স্টেপ নিতে না পারা, স্টেপ নেওয়া যাবে না, এই ভয়টা না রাখা, এটা নিজেকে দেওয়া মানে নিজের নেগেটিভিটির একটা ইয়ে আর কি। আর লাস্টে যেটা বললেন যে সবার জন্য যেটা বলবো, ওই যে আমি যেটা শুরুতে বলছি ভাইয়া, আপনাকে ডিসিপ্লিন হতে হবে। মানে একদম প্রপার ওয়ার্ক, মানে একদম এক কথা যদি বলি, যে আপনার যদি ফ্রিল্যান্সিং যাত্রাতে সাকসেস হতে চান, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, এই 888 মেনটেন করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, আর সবসময় কথা মানে আপনার যেটা বললাম আর কি, কমিটমেন্ট ঠিক রাখতে হবে। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে না আমি এটাই আশা করি এটাই কি। সো আমরা সবাই শিখে আমার চলে আর আসছি। বলার and না না এটাই জি। ইন দি এন্ড, এটাই সবাই যে অ্যাকচুয়ালি মানে আমার পক্ষ থেকে এটাই, যে আপনার যদি এডিটিং ভালো লাগে, আপনি যদি এনজয় করেন, তাহলে আইসেন। কারণ আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি আমরা যেভাবে মার্কেটিং করে ফেলছি ফ্রিল্যান্সিংটাকে, যে সবাই জন ভাইয়া বলছে যে টাকা টাকা, মানে সবাই টাকা টাকা এমন ভাবে সরাই ফেলছে যে ম্যাক্সিমাম লোক আসে স্কিল শেখার জন্য না, অ্যাকচুয়ালি টাকার জন্য। অ্যান্ড দিন শেষে ঠিক আছে, টাকা ইজ এ প্রাইমারি সাবজেক্ট, কারণ দিন শেষে আমাদের টাকা সবারই প্রয়োজন। বাট আপনি যদি কাজটা করতে এনজয় না করেন, তাহলে তো প্রবলেম। ঠিক আছে, বাট যদি মানে একটা জিনিসের দুইটা পার্টি আছে, আমি এখন কি দুইটাই বলতে লাইক, সবাই দিন শেষে সবাই টাকার জন্য সবকিছু করে, বাট আবার সবকিছু টাকার জন্য না। কারণ আপনি টাকার পিছে দৌড়ায়, টাকা কোনোদিনও ধরতে পারবেন না। আপনাকে এমন কিছু করতে হবে যেটা টাকা আপনার পিছে দৌড়াবে। অলরেডি ভাই এটা বলছে, আজকাল আমি রিপিট করে দিলাম। অ্যান্ড এটাও আবার সত্য যে যদি আপনি টাকার জন্য স্টার্ট করে দেন, যদি ইনশাল্লাহ, কারণ বলা যায় না, আমাদের মাইন্ড খুব তাড়াতাড়ি শিফট হয়। যখন এক সময় দেখবেন আপনি এনজয় করতেছেন, দেন ওইটা
আরো ভালো বিষয়। সো এটাই আর কি, যে ইন্ডিয়ান Raj Sharman, one of the biggest podcaster in India. So I always watch his video. So আমি একটা জিনিস খেয়াল করছি যে উনি এটাও বলছে যে ভাই তুমি স্টার্ট করছো টাকার জন্য স্টার্ট করার প্রবলেম নাই, বাট এইটাও খেয়াল রাখো যে তুমি এনজয় করতেছো কিনা। বাট তুমি যদি এনজয় না করো, এখন মনে করো যে মার্কেটে জিহাদ ভাইও আছে, নাফিস ভাইও আছে, অন্যজনও আছে, এন্ড আমি জাস্ট টাকার জন্য কাজ করতেছি, আমি এনজয় করতেছি না। 6 মাস 7 মাস 1 বছর পর কিন্তু আমার শাট ডাউন করে দিতে হবে সবকিছু, কারণ আমার ভালো লাগতেছে না। কিন্তু ওই জায়গায় নাফিস ভাইয়েরও ভালো নীল নাফিস ভাইয়েরও ভালো লাগতেছে, জিয়াদ ভাইয়ের কাজ করতে ভালো লাগছে, ওনারা কিন্তু ঠিকই আরো হাই হাই আরো হাই যাবে, আমি কিন্তু লোই থেকে দেবো। সো এটা খেয়াল রাখবেন। অ্যান্ড এখানেই ধন্যবাদ ভাইয়া, অ্যাগেইন থ্যাঙ্কস আসার জন্য। লাস্টে যদি সবাই কিছু মানে সবার জন্য কিছু বলেন, দেন দিয়ে শেষ করি আমরা তাহলে আজকে। লাস্টলি যেটা বলবো, আমি এখানে আসতে পেরে আপনাদের সাথে বসতে পেরে আপনাদের কিছু কথা শেয়ার করতে পারে নিজের কাছে ভালো লাগতেছে। লাস্টলি আমি একটা কথাই বলে শেষ করব ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজটাকে ইনশাআল্লাহ। কন্টিনিউ করবেন, দেখুন লাইফটাকে অটোমেটিক আল্লাহ তাআলা নিজেই আপনার লাইফের পথটা ঠিক করে দিবে ইনশাআল্লাহ। সো হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।